বাকরুদ্ধ আয়দান সহ্য করতে পারছে না, সে আর বুকের ভেতরটা ভেঙে চুরে আসছে তার। পড়াশোনাকালীন সময়ে রিসার্চের দরুন এই বিষয়ে মোটামুটি জানতো সে। পোস্টমার্টম সিনড্রোমস হলো নতুন মাতৃত্ব লাভের পর যথেষ্ট যত্নের অভাব, মানসিক চাপ এবং মাতৃত্বের ভারের ভয়ের কারণে সৃষ্ট হওয়া মানসিক সমস্যা। এক্ষেত্রে মা নিজের সন্তানের থেকে বিচ্যুত হয়ে পড়েন। পোস্টমার্টম সিনড্রোমের সবথেকে দুর্লভ আর ভয়ঙ্কর স্টেজ হলো পোস্টমার্টম সাইকোসিস। জাফরের দিকে তাকালো আয়দান। পিতার মুখমণ্ডল জুড়ে যে গাঢ় অবসাদের ছায়া দেখা গেল, সেই ছায়াটুকু আজকের পর থেকে দুঃস্বপ্ন অবধি তাড়া করে বেড়াবে আয়দানকে সে নিশ্চিত। এরপর আর কিছুই কোনোদিন ঠিক হয়নি। জেসমিনের চিকিৎসা হয়েছে, কিন্তু সে আদৌ সুস্থ হয়েছে কিনা সেটা এখনো ধোঁয়াশা। আমি এরপর সকল কিছুই করেছি। নিষিদ্ধ পল্লীতে যাতায়াত ছেড়েছি, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেছি, নবজাতক ছেলেটাকে মায়ের কোল দিতে রীতিমতো যুদ্ধ করেছি, লাভ হয়নি। মরার পরে ওষুধ খেয়ে কি আর লাশ বেঁচে ওঠে? আমি নিজ হাতে অতি যত্ন নিয়ে পরিবারটাকে ভেঙে ফেলেছি আইদান। তুমি এসেছিলে আমাদের জীবনে তোমার মায়ের খুশি হয়ে, কারণ আমাদের বৈশিষ্ট্য পেয়েও তোমার মুখটা দেখতে জেসমিনের মতো। সে তোমার মাঝে আমার নয়, নিজের ছোঁয়া পেয়েছে বেশি, তাই তোমাকে আগলে নিতে তার কোনো সমস্যা হয়নি। তোমার মধ্য দিয়ে একটু একটু করেও আবারও যখন সুস্থ হয়ে দাঁড়িয়েছিল, তখনই বান্দারবানে ঘটনাটা এমনভাবে সবকিছু ভেঙে চুরে গুড়িয়ে দিল যে আমি অবধি হাল ছেড়ে নীরব দর্শক হয়ে গিয়েছিলাম। আজ পর্যন্ত তাই রয়ে গিয়েছি। আমার সেই কৃতকর্মের ভোগান্তি আজ অবধি ভুগে চলেছে, মাসুল গুনে চলেছে যে মানুষটা, সে আমার নিজেরই রক্ত, আমার বড় ছেলে জায়দান আরেফিন। টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে নামলো জাফরের ডান চোখের কোণ বেয়ে। অতঃপর সে এক ফোঁটাকে অনুসরণ করলো আরও হাজারো ফোঁটা, ভিজিয়ে তুলল তার সমস্ত মুখ। সেদিন প্রথমবারের মতন নিজের পিতাকে কাঁদতে দেখেছিল আয়দান আরিফিন। মাথায় ঝিমঝিম করা একটা ব্যথা নিয়ে চোখ পিটপিট করে তাকালাম আমি। প্রথমটায় কিছুই ঠাওর করতে পারলাম না দৃষ্টিতে, কেমন যেন ঝাপসা সবকিছু। অনেকটা সময় পর টের পেলাম অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ, সঙ্গে কেমন যেন স্যাঁতসেঁতে গন্ধ। মাথা ঝাঁকি দিতেই সমস্ত শরীর টনটন করে উঠলো আমার। নিজেকে নাড়াতে গিয়ে টের পেলাম শরীরে জড়ানো দড়ি এতটা শক্তভাবে বাঁধা যে একচুল নড়ার জো নেই আমার। পিঠে শক্ত কোনো কিছুর অস্তিত্ব টের পেলাম। মাথা ঘুরিয়ে তাকাতেই যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর বুঝি জমে গেল। একই বেঞ্চে এদিক ওদিকে পিছমোড়া করে বাঁধানো হয়েছে আমাকে আর আয়দানকে। একে অপরের সঙ্গে পিঠ ঠেকানো আমাদের, সমস্ত শরীরে পেঁচানো বাঁধন। আয়দানের মাথাটা ঝুলে আছে, জমাট বাঁধা রক্ত প্রবাহের চিহ্ন নেমে গেছে তার কপালের পাশ গড়িয়ে ঘাড়ের দিকে। আমার সঙ্গে আয়দান কি করছে? এলো কিভাবে এই বান্দা? ধরফর করে উঠলো বুকের ভেতরটা। এত এত মানুষ থাকতে আয়দানই কেন? আহ! হতাশা, ঘৃণা, ক্রোধ, আক্রোশ, শঙ্কার মিশ্র অনুভূতি আমার কণ্ঠ বেয়ে বেরোলো তীব্র চিৎকার রূপে। কেঁপে উঠলো চারপাশ। শালি জানোয়ার! গুঙিয়ে উঠলো আয়দান। দুর্বল শরীর ছেলেটার ঝটকা দিয়ে উঠতেই দড়ির বাঁধনে টান খেলো। ছেঁকিয়ে উঠলাম আমি। জানোয়ার, তোর 14 গোষ্ঠী জানোয়ার। আর তুই একটা অকৃতজ্ঞ বেঈমান হাগুর পোকা। কি বলি তুই আমাকে? এখানে কেন এনেছিস? হ্যাঁ, তুই আমাকে কবর পর্যন্ত জ্বালিয়ে মারবি? হ্যাঁ, জলহস্তির যার জন্য উপরে চড়ে সেই বলে চোর। তুই চোর। তুই হচ্ছিস গিয়ে ডাকাত, একটা লুচ্চা ছেঁচড়া ডাকাত, ঘসিটি বেগমের সৎ ছেলে কোথাকার। আর তুই সিরাজউদ্দৌলার জুতো মাজুনি, নিজে তো ডুবেছেই, গোটা বাংলাকে নিয়ে ডুবেছে। এই চুপ, একদম চুপ। কর্কশ পুরুষালী কঠোর চিৎকারে বুঝি ছাদটাই ভেঙে পড়লো আমাদের উপর। আমি এবং আয়দান দুজনই আটকে উঠলাম, তাকালাম সামনে। অন্ধকারাচ্ছন্ন রুমটা অতর্কিতে আলোকিত হয়ে পড়লো। দরজা খুলে গিয়েছে, বাইরে থেকে জ্যোৎস্নার মতো আলো এসে ঝুঁকছে অভ্যন্তরে। মাগো মা অজ্ঞান হওয়া থেকে জাগাতে পারে নাই, আর আমাগোর সবার আত্মা গোয়ায় তোলে ফেলছে। এক গাট্টা গোট্টা ধরনের লোককে দেখা গেল, তামিল মুভির সিনেমার মতন শার্ট আর সাদা লুঙ্গি পরনে, লুঙ্গি আবার গুটিয়ে রেখেছে কোমরে। তৈল চকচকে কালো শরীর, মোটা গোঁফ। আয়দান বিরক্তি সূচক শব্দ তুলে বলে উঠলো। তুই আবার কোন সিনেমার রজনীকান্ত? বাঁকা হাসলো লোকটা, বলে উঠলো। পুষ্পা, আমার নাম পুষ্পারাজ। ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম আমি আর আয়দান। পরক্ষণে আমাদের সমস্ত শরীর কেঁপে উঠলো হাসির তোড়ে। পুষ্পা নামের লোকটা ঘাবড়ে গেল। জীবনে কাউকে কিডন্যাপ করার পর তাদের এমন ভাবে অট্ট হাসিতে ফেটে পড়তে দেখেনি সে।
কোনোদিনও। আমি হাসতে হাসতে আয়দানকে কোলের গুঁতো দিয়ে বললাম, বাংলাদেশের আল্লু অর্জুন। তুই দেখছিস না কে? আমি তো একটা ভুটকো ক্যারোসিনকে ডুবা হাতির বাচ্চাকে দেখতে পাচ্ছি। পুষ্পা বোধ হয় আমাদের অপমানে বেশ ক্ষেপে গেল। থপ থপ করে পা ফেলে এগিয়ে এলো সে। এদিকে কিছুতেই আমাদের হাসি থামছে না। হাইসানে, হাইসানে, আমার নাম শুই না। আমার আমার এমপ্লয়িরা নাম শুনলে তো তগর মুদ বাইরে যাইব। কোনো মতে হাসি চেপে খ্যাক খ্যাক করতে করতে বললাম, আচ্ছা, কে আপনার সেই মহৎ এমপ্লয়ার মিস্টার পুষ্পরাজ? বাঁকা হাসি খেলে গেল পুষ্পার ঠোঁটে। কণ্ঠস্বর গম গম করে উঠলো আবদ্ধ কক্ষ জুড়ে। হুসিন আহান হুসিন। ছোট ছেলে আয়দানের অপহরণের খবর জেসমিনকে জানানো হয়নি। মাইনর স্ট্রোকের রোগীর এমন সংবাদ শুনলে যে কী হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি নিজের ভ্রমে বসবাস করছেন। জানেন আয়দান বরাবরের মতোই হঠাৎ কোনো ট্যুরে চলে গেছে। মিথ্যা নাটকটা সাজানো হয়েছে আপাতত জেসমিনকে ভুলিয়ে রাখার জন্যে। তবে খুব শীঘ্রই কোনো হস্তন্যস্ত না হলে যে ব্যাপারটা জটিল আকার ধারণ করবে তার বলার অপেক্ষা রাখে না। পেরিয়ে গেছে 15 ঘন্টা। নেওয়াজ পুলিশ টিমের নেতৃত্বে পুরোদমে খোঁজ শুরু করে দিয়েছে, তবে এখনও বিশেষ কোনো সূত্র উদ্ধার করা সম্ভব হয়নি। মীরা যে গাড়ির নাম্বার দিয়েছিল তার এক চোরাইখানা থেকে পাওয়া গিয়েছে। নম্বর প্লেট যে নকল সে সন্দেহ নেওয়াজের আগেই হয়েছিল। ইনভেস্টিগেশন এবং সার্চ টিম সম্মিলিতভাবে কাজ করছে, তবে ঠিক কোথা থেকে শুরু করবে তা নিয়ে দ্বিধায় পড়ে যাচ্ছে। কারণ সাবিন কিংবা আয়দানের সঙ্গে এমন কে বা কারা করতে পারে সেই সন্দেহের তালিকায় এর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। মিসির অবশ্য নেওয়াজকে ব্যক্তিগতভাবে ডেকে একটা নাম বাতলে দিয়েছে। সেই নাম অভিজাত এবং প্রতিষ্ঠিত হওয়ার দরুন একেবারে সরাসরি সন্দেহের তালিকায় ফেলা সম্ভব না। নেওয়াজ তাই ব্যাপারটা বন্ধুর অনুরোধে চেপে রেখেই কাজ করছে। জায়দানের ফ্ল্যাট, বেশি আসবাব না থাকা ছিমছাম স্থানটি বর্তমানে অতি চিন্তিত কিছু মানুষে পরিপূর্ণ। হলঘরের সোফায় বসে আছে মীরা, তার বিপরীত প্রান্তে সোফায় জাফর। জায়দান ডাইনিং টেবিলে নিজের ল্যাপটপে পর্দায় মশগুল। এত গুরুতর অবস্থায়ও সে কাজ ছাড়েনি। কিছুক্ষণ আগে দুটো অনলাইন সেশন শেষ করেছে। জাফর খুব একটা অবাক না হলেও মীরা তাকে হতবাক হয়ে দেখছে। সাবিনার আয়দান অপহৃত হওয়ার পর থেকে সে একটা সেকেন্ডও জায়দানকে প্রযুক্তি থেকে দূরে দেখেনি। সবসময় তার হাতে স্মার্টফোন, আইপ্যাড নয়তো ম্যাকবুক, ল্যাপটপ ছিলই। কারোর সাথে সে অতিরিক্ত কথা বলেনি, না কাউকে কিছু জিজ্ঞাসা করেছে। এতে জায়দানকে রীতিমতো পাষাণ মনে হচ্ছে যে এত কিছুর পরেও নিজের কাজে মশগুল আছে, অথচ মীরা উপলব্ধি করতে পারছে জায়দান ভিন্ন কিছু পরিকল্পনা করছে। সবজি এবং চিকেন দিয়ে সহজ ঘন একটা স্যুপ রেঁধে ফেলেছে মিসির। বাটি ভর্তি করে নিয়ে সে কিচেন থেকে বেরিয়ে এলো। মীরা এবং জাফর উভয়ের সামনে সেগুলো রাখলো। মীরার দিকে চেয়ে বলল, অনেকটা সময় পেরিয়েছে, প্লিজ খাবো না। ইচ্ছা নেই, এই ধরনের নাটকগুলো এখন করো না। আমি জানি কারোরই ইচ্ছা নেই, কিন্তু শরীরের জন্য দরকার, ওকে? মীরা সত্যি প্রতিবাদ করতে যাচ্ছিল, তবে মিসিরের এমন বক্তব্যের পর কিছু বলতে পারল না। নিঃশব্দে বিষণ্ণ মনে কিছুটা স্যুপ মুখে দেওয়ার চেষ্টা করলো। অন্তিম বাটি তুলে নিয়ে মিসির জায়দানের কাছে গেল। চশমার লেন্সের আড়ালে বাদামি নয়নজোড়া স্ক্রিনের দিকে আবদ্ধ। মিসির বাটিটা আস্তে করে রাখলো। একটুখানি খেয়ে। কাজ ভেঙে চুরমার হয়ে যাওয়ার অশুভ ধ্বনি। মিসির টেটটুকুও পায়নি বিদ্যুৎ গতিতে কি হয়েছে। সে শুধু লাফিয়ে পিছিয়ে যেতে পারলো খানিকটা। স্যুপের বাটিটা মেঝেতে ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। উষ্ণ স্যুপ লেপটে গিয়েছে সমস্ত মেঝেতে। জায়দান তখনও একইভাবে বসে তাকিয়ে ল্যাপটপের পানে। শুধু তার ডান হাতটা যে স্থানে মাত্রই বাটিটা ছিল সেখানে রাখা। Fuck off, মিসির। জায়দানের কণ্ঠস্বর এতটা গম্ভীর, ভারী এবং নিষ্প্রাণ শোনালো যে সকলে হতবাক হয়ে চেয়ে রইল। মিসির নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না আর ভ্রু কুচকে খেকিয়ে উঠল। বাড়াবাড়ি করছিস এবার তুই, জায়দান। জায়দান অবশেষে মুখ ঘুরিয়ে তাকালো মিসিরের দিকে। বাদামি শীতল নয়নজোড়া চাপা আগুন জ্বলছে যেন। তোকে শুধু একটা অনুরোধই করেছিলাম, অ্যান্ড ইউ ফেইলড ইট মিজারেবলি। জমে গেল মিসির। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল জায়দানের দিকে। তবে কি এ বন্ধুটা সব জানে? বেশ কিছুদিন আগে সাবিন যখন মিসিরের কাছে নিজের বাবার গুলশানের জমির মালিকানা নিয়ে প্রশ্ন করেছিল, তখন মিসির তাকে আশ্বাস দিয়ে রেখেছিল সে খতিয়ে দেখবে। পরে জেনেছেও সাবিনের সন্দেহ সত্যি ছিল। জমির মালিকানা ব্যাংকের নয়, বরং ছিল সাবিনের চাচা তাকবির হোসেনের, যিনি সেটা মিসিরের বর্তমান ক্লায়েন্টের কাছে বিক্রি করেছিলেন কয়েক কোটি টাকার বিনিময়ে। তথ্যটা সাবিনকে জানিয়েছিল। সে মানাও করেছিল উত্তেজিত কোনো কাজ না করে বসতে। সাবিন সেদিন হালকা হেসে তাকে একটা ধন্যবাদ দিয়েছিল, এইটুকুই। ওই সামান্য ঘটনার যে আজকে সৃষ্ট বিপদে বিশাল অবদান আছে তা বুঝতে মিসিরের মতন বুদ্ধিমান লোকের কোনো সূত্রের প্রয়োজন নেই। নেওয়াজকে সে তাই সাবিনের চাচা সম্পর্কে সতর্ক অবধি করেছে। তবে জায়দান বিষয়টা আমলে নিতে পারে সে ভাবেনি। জায়দান কি তবে সাবিনের পরিণতির জন্য মিসিরকে দায়ী করছে? একটা দীর্ঘশ্বাস ফেলল মিসির।
দেখ জায়দান, আমার হাতে কিছুই ছিল না। শি ডিজার্ভ দ্য ট্রুথ। And you deserve to shut the fuck up and get lost from before my eyes. জায়দান ভাইয়া, মিসিরের করুণ অবস্থা লক্ষ্য করে সাহায্যার্থে এগিয়ে এলো মীরা। দ্রুত জগ থেকে ঢেলে এক গ্লাস পানি ভর্তি করে নিয়ে এসে দাঁড়ালো জায়দানের টেবিলের পাশে। আমরা না হয় একে অপরকে পরে দোষারোপ করব, আপনি চিন্তা করবেন না, কেউ আপনাকে কিছু খেতে জোর করবে না। নিন, খানিকটা পানি পান করে নিন। চট করে মীরার এগিয়ে দেওয়া পানির গ্লাসের দিকে চাকালো জায়দান। অতঃপর পুনরায় নিজের দৃষ্টি ল্যাপটপে ফিরিয়ে নিয়ে বলে উঠল, তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারো যে ওকে ওখানে কিছু খেতে পান করতে দেওয়া হয়েছে? জমে গেল মীরা বিষণ্ণ গলায় উত্তর করলো, না। তাহলে ভাবলে কি করে যে আমি আয়েশ করে একটাও দানা পানি মুখে তুলবো? অত্যন্ত শান্ত কণ্ঠস্বর, অথচ এই কণ্ঠের অন্তরালে গোপনে ঢেকে রাখা নিদারুণ যাতনার পরত বড়ই প্রশস্ত। জায়দান আর কারো প্রতি কোনো নজরপাত না করে সম্পূর্ণরূপে নিজের ল্যাপটপে মনোনিবেশ করলো। মীরা এবং মিসির দুজনাই পিছিয়ে আসতে বাধ্য হলো তার কাছ থেকে। অদূরে থেকে ছেলের পাথরের মতন মুখটার পানে নিঃশব্দে একদৃষ্টে চেয়ে থাকলেন জাফর। একটা ময়লা পাটাতনের উপর পা ছড়িয়ে বসে কলা খাচ্ছি আমি, অন্য হাতে লাস্ট ডেটের শক্ত হয়ে যাওয়া একটা বিশাল পাউরুটি। অর্ধেকটা পানি ছাড়া শুধু কলা দিয়ে চিবিয়ে বহু কষ্টে গিলেছি। মনে হচ্ছিল যেন কণ্ঠনালী বেয়ে ক্যাকটাস গাছ নেমে গেল। ক্ষুধা লাগলে মানুষ কত কি না সহ্য করে। অদূরে আয়াদানের বাচ্চাটা কুকুরের মতো এদিক সেদিক কি যেন শুকে শুকে বেড়াচ্ছে। নিজের ভাগের কলা পাউরুটির অর্ধেক সবার করে বেচারা হাঁপিয়ে গিয়েছে, বাকিটা বিসর্জন দিয়েছে আমার কোলে। আমি অবশ্য খাইনি। কুকুর মুখে দেয়া খাবার মানুষ খায় নাকি? পাপ হবে। আমাদের ঘরের ভেতর ছেড়ে দেয়া হয়েছে, বের হওয়ার কোনো উপায় নেই। আমার আর আয়দানের ফোনগুলো কেড়ে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে যখন খাবার দিয়ে গেল তখন দেখেছি নিজেদের ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় আমার ফোনটায় বেশ আয়েশ করে ইউটিউব ভিডিও দেখতে দেখতে খিলখিল করে হাসছে প্রাণীগুলো। এই ঘরটা আবদ্ধ একটা কক্ষ, ধাতব দেয়াল, খানিকটা কন্টেইনারের মতো। একটা লোহার দরজা ছাড়া আর কিছুই নেই। ভেতরে একটা চেয়ার, যেখানে কিছুক্ষণ আগে অব্দি আমি আর আয়দান বাঁধা ছিলাম। ময়লা মেঝে জুড়ে ছড়ানো খড়কুটো, তেল, ব্রিজের চ্যাটচ্যাটে পদার্থ, কেমন যেন গা গুলিয়ে আসে। ওইসবের মধ্যে আয়দানকে কি যেন ঘাটাঘাটি করছে। কুত্তার স্বভাব যায়নি এখনো? প্রাণীর বিষটা খাওয়ার শখ হয়েছে? আমার প্রশ্নে বেজায় তেতে উঠলো আয়দান। কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে কর্কশ গলায় বলল, তোর পাথরের মতন রুটি তুই খা, তোর তো গলা না ব্লেন্ডার মেশিন। আর একটু এগোলো সে। আর খেতে খেতে আইস কর। তোর ওই সাইকোনাগরের হাত থেকে বাঁচার রাস্তা আমি একাই খুঁজব। তারপর তোর আম্মুকে আসসালামু আলাইকুম দিয়ে সটকে পড়ব। শালি, তোর জন্যই আমাকে এখানে ফাঁসতে হয়েছে। রুটি একটু বাকি আছে, সেটুকু গিলে উঠলাম। হাত ঝাড়া দিয়ে বলে উঠলাম, তো আমি তোকে আসতে বলেছি নাকি রে? ইস, বাংলার জন সিনায় এসেছিস। দামড়া খাস কি ভুসি? হ্যাঁ, শরীরে শক্তি নেই? একটা মাইরে মাথা ফাটিয়ে সর্বনাশ। বেশ হয়েছে, এসেছিস কেন তুই? হ্যাঁ, মেয়েরা যদি তোর পরাণের কিডনিটা চিং বান্ধবী না হতো তাহলে আমি কেন? অ্যাডিস মশাও তোর রক্তে মুখ দিয়ে দেখতো না। যে বিষাক্ত তুই, তোর থেকে রক্ত খেলে অ্যাডিস মশারও এডস হবে। খেপে গিয়ে কিছু বলতে যাচ্ছিলাম, তবে থমকে গেলাম। মীরা? তবে কি এই আয়দান আসলে মীরার খোঁজ পাওয়ার জন্য আমাকে অনুসরণ করছিল? ভেবেছিলাম আমি সত্যি জানি, কিন্তু ইচ্ছে করে তাকে বলছি না, এটাই ভেবেছিল। ভাবনাটার সত্যতা যাচাই করার সময় পেলাম না। লোহার দরজা আবারও খুলে গেল, তবে এবার কোনো পুষ্পার দেখা পাওয়া গেল না। এবার এলো পুষ্পার এক চেলা, এর নাম জানি না, ডাকি পাটকাঠি। কারণ এতই পাতলা শরীর যে হাফ প্যান্টের নিচে পা দুটো মনে হচ্ছে যেন পাটকাঠির ডগা। হালকা বাতাস আসলেই উড়ে যাবে। পাটকাঠি উঠেই বিচ্ছিরি এক গলায় রীতিমতো হুকুম তামিল করলো। এই পোলা, আমার লগে চল। পোলা বলতে সে যে আয়দানকে বুঝিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আমরা উভয়ে ভীষণ অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। আয়দান শুকনো একটা ঢোক গিলে পাটকাঠির দিকে চেয়ে বাঁকা হাসলো। কেন, পুষ্পারাজের বুঝি মুখোমুখি ময়দানে নামার ইচ্ছে হয়েছে? বেশ তো, ওর পাশার লুঙ্গি মাথায় নাতুরা অবধি আমি থামবো না। আই এম রিয়েলি গুডিং ফাকিং আপ পিপল। পাটকাঠি ভ্রু কুঁচকে দেখলো তার থেকেও না থাকার মতো শরীরে একটা মৃদু কম্পন খেলে গেল যেন। দ্রুতই হাফ প্যান্টের পকেটে বাঁশের কুঞ্চির মতো হাত ভরেছে, একটা পিস্তল বের করলো। ভরকে না গেলেও খানিকটা আতঙ্কিত বোধ করলাম। জিনিসটা বরাবর আয়দানের দিকে তাক করে পাটকাঠি চেঁচিয়ে উঠলো,
এই খানকির পোলা চুপচাপ চল, নইলে বইরা দিমু একেবারে। বাচ্চাদের মতো তীক্ষ্ণ কণ্ঠে হাসি পেয়ে গেলেও পিস্তলের মুখে চুপ থাকলো হায়দার। হাসি চেপে 2 হাত তুলে সমর্পণের ভঙ্গিতে বলল, ওকে ওকে, কে কাকে ভরে সেটা তো দেখাই যাবে। চল তো ইন্টারমিশন, দেখে আসি পুষ্পা ভাই আমাদের তলব করলো কেন হঠাৎ। আয়দান আমার দিকে চিবুক তুলে ইশারা করে এগোতে নিল। তখনই পাটকাঠি ভীষণ রেগে বলল, না, মাইয়াটা যাবে না, এইখানেই থাকবে, তুই একলা চল। আমি এগোচ্ছিলাম, তবে কথা শুনে থেমে গেলাম। বিস্মিত হয়ে আয়দান প্রশ্ন করলো, কেন? ও একা থাকবে কেন? বাঁকা একটা হাসি খেলে গেল পাটকাঠির ঠোঁটে। পিস্তল নাড়িয়ে খিলখিল করে বলে উঠল, তুই বাইর হইলেই এখানে বাসর শুরু হইব। আয়দানের দৃষ্টি সরু হয়ে এলো। আমার 2 হাত মুষ্টিবদ্ধ হলেও বর্তমানে কিছু না বলে শুধু নীরব পর্যবেক্ষণ করছি। ঠিক এমন সময় পাটকাঠির পেছনে উদয় হলো এক ছায়া মানব। তার মোলায়েম মধুর মতো কণ্ঠস্বর ধেয়ে এলো আমার দিকে, শিহরণ খেলিয়ে দিল শিরদাঁড়া বেয়ে। বেবি গার্ল, ইউ রেডি ফর ডেট? আধারের মায়া ভেদ করে বেরিয়ে এলো আহান, একদম পরিপাটি। পরনে ধবধবে সাদা শার্ট আর খাকি প্যান্ট, ঠোঁটে ঝুলছে বিরাট এক ঝকঝকে হাসি, হাতে একগুচ্ছ রক্ত লাল গোলাপ। একটা সময় এই রূপ দেখে আমি অভিভূত হতাম, অথচ আজ এই জন্তুটা আমার সমস্ত শরীরে কাঁপুনি ধরিয়ে দিল ক্রোধ এবং আতঙ্কের। আয়দানকে দেখে আহারের হাসিটা খানিক ম্রিয়মান হলো, তবে মুছে গেল না। শুধু শান্ত গলায় বলল সে, ওহ, শিং উঁচিয়ে বিনা ইনভাইটেশনে খেতে ঢুকে পড়া গরুটা এখনো এখানেই? শালা মাদার। ভয়ানক এক অশ্রাব্য গালি দিল আয়দান। তাতে ঠাট্টা অট্ট হাসিতে হেসে উঠলো আহান। বিদেশে মুরগি বড় করলেও শিক্ষাটা দেখি খাস বাংলায় দিয়েছে আরেফিন গোষ্ঠী। হেলে দুলে অত্যন্ত আয়াস করে ভেতরে এগোলো আহান, তার দৃষ্টি আবদ্ধ আয়দানের দিকে। সুযোগ থাকতে চোখের সামনে থেকে বেরিয়ে যা ভাই, তোর সাথে আমার কোনো লেনাদেনা নেই। স্রেফ গর্ধবের মতন এমন একটা জায়গায় ঢুকে পড়েছিস যে জায়গায় তোর আসার কথা ছিল না। যা, বাড়ি যা, দরজা খোলা আছে। কথা দিচ্ছি, কেউ তোর একটা চুলো আর বাঁকা করবে না। আয়দানকে ভীষণ দ্বিধান্বিত দেখালো। ভ্রুকুচকে আমার দিকে দেখলো একবার। আহান দৃশ্যটা লক্ষ্য করে মৃদু হাসির সঙ্গে বলল, ওদিকে কি দেখছিস? ওটা আমার মাল। তোর মালটা শুনেছি গায়েব হয়ে গিয়েছে। সে আমার হাত বহুদূর। তোকে একটা হিন্ট দেই, বাড়ি গিয়ে নিজের বড় ভাইকে চেপে ধরে জিজ্ঞেস কর, সব উত্তর পেয়ে যাবি। যা, এবার যা। সামান্য কেঁপে উঠলো আয়দান, ফ্যাল করে চেয়ে রইল আহানের দিকে অবিশ্বাস নিয়ে। পাটকাঠি নীরবতা বাদ সেধে পিস্তল নাচিয়ে হুমকি দিল, এই পোলা ভালো কথা নইলে বলে তোর। যাচ্ছি আমি। দাঁতে দাঁত পিষে উচ্চারণ করলো আয়দান। আহানকে দেখলো অশ্বনীর দৃষ্টিতে। যদি ভাইয়ের কাছে ওর খবর না পাই তাহলে তোকে দেখে নিব। আর এক মুহূর্ত দাঁড়ানো না ছেলেটা, আমাকে একলা ফেলে হনহন করে এগুলো খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল বাইরে। অনুসরণে পাটকাঠি দরজাটা আটকে দিয়ে গেল। স্তব্ধ হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলাম আমি। আহান মাথা ঝাঁকিয়ে হাসি মাখা চেহারায় ঘুরে তাকালো আমার অবিশ্বাস মাখা চেহারায়। কি ভেবেছিলি বেবি গার্ল? ওই ছেলে তোর 2 আনার হলেও পরোয়া করে? আসলে ওই গোষ্ঠীটাই স্বার্থপর, বুঝলি? বেইমানি ওদের রক্তে রক্তে। তাই তো বলি, আমার কাছে চলে আয়। আহানের তর্জনীর স্পর্শ করলো আমার মুখ, গাল ছুঁয়ে নেমে গেল গলায়। সমস্ত শরীর গুলিয়ে উঠলো বুঝি। তীব্র দৃষ্টিতে মোকাবেলা করলাম চাচাতো ভাইরূপী দানবটাকে। এক কুত্তা মারতে সাবিনের আরেক কুত্তার প্রয়োজন নেই। পেরিয়েছে গোটা 26 ঘন্টা। এক একটা ঘন্টা, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড গুনেছে এক বিশ্রামহীন অন্তর। জানালার কাছে দাঁড়িয়ে আছে জায়দান, শুষ্ক দৃষ্টি বাইরের দিকে। গভীর রাতে ঘুমিয়ে পড়েছে শহর। ফ্ল্যাট জুড়ে নীরবতা, তবে উপস্থিত কারো চোখে ঘুম নামক কোনো অনুভূতি নেই। নেওয়াজ এসেছে কিছুক্ষণ আগে, আপডেট জানিয়ে গিয়েছে। আপডেট এটাই যে এখনো কোনো আপডেট নেই। একটা লোকের সন্ধান পেয়েছে অবশ্য, কিন্তু সেই লোক আর তার দলের অবস্থানের খবর উদ্ধারে আরও সময়ের দরকার, সন্দেহ নেই। কিন্তু জায়দান জানে নাকে দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে পুলিশকে। নিজের ভেতর কিছুই অনুভব করছে না জায়দান। কেমন যেন একটা ভয়ানক শূন্যতা, তো গভীর ফাঁপা অনুভব, ভীতিকর। স্থির দাঁড়িয়ে আছে সে। যে কেউ তাকে দেখলে ভাববে কোনো অশরীরী। টিং করে একটা শব্দ হলো। 1 সেকেন্ডও বুঝি দরকার হলো না। ন্যানো সেকেন্ডের মাঝে জায়দান ঝাঁপিয়ে পড়লো খোলা ল্যাপটপের উপর। ভ্রুকুচকে দেখলো স্ক্রিনে
লোড করে রাখা সাবিনের গুগল অ্যাকাউন্টের ইউটিউব ওয়াচ হিস্টোরি আপডেট হয়েছে মাত্র কিছুক্ষণ আগেই। ক্ষণিকের জন্য পায়ে জোর পেল না জায়দান, টলে উঠলেও শক্ত করে টেবিল আঁকড়ে ধরে নিজের পতন ঠেকালো। পরক্ষণে এই সকল কিছু উপেক্ষা করে কিবোর্ডে হন্যে হয়ে বয়ে চলল তার আঙ্গুল। দ্রুত অ্যাকাউন্টের রিসেন্ট অ্যাক্টিভিটিতে গেল সে। সাবিন নিজে ফোন ব্যবহার করছে না সে নিশ্চিত। ফোন যদি তার কাছে থেকেই থাকে তবে আগে যোগাযোগ করত। সাবিনা আর আয়দানের নাম্বার ট্র্যাকিং করে পুলিশ পায়নি, অর্থাৎ কিডন্যাপার সিম বদলেছে কিন্তু অ্যাকাউন্ট লগ আউট করেনি। গুড, টু মাচ গুড। মনে মনে বিড়বিড় করলো জায়দান। এবার তার দরকার শুধু নেটওয়ার্কের হদিস। পরবর্তী ঘন্টা জায়দানের কাটলো অস্বাভাবিক দ্রুততায়। নেটওয়ার্ক টাইপ ওয়াইফাই। এসএসআইডি থেকে আনুমানিক এরিয়া রেঞ্জ বের করলো। ব্যক্তিগত ওয়াইফাই ব্যবহৃত হয়েছে। ভিডিও বাফারিংয়ের লেভেল থেকে ওয়াইফাইয়ের স্পিড বের করলো। এত ব্যান্ডউইথের ভেতর এরিয়ার ভেতরে কোন কোন এলাকা আছে গুগল ম্যাপ থেকে একটা একটা করে সবগুলো বের করলো জায়দান। সাধারণ কারো পক্ষে তার পদ্ধতি ধরা অত্যন্ত কষ্টসাধ্য, কিন্তু সে জানে সে কি করছে। 30 প্রফেসরের তকমা তাকে তার চেহারা দেখে দেওয়া হয়নি। ঘণ্টাখানেক বাদে জায়দানের হাতে যা থাকলো তা হলো শহরের প্রান্তের দিকের কয়েকটা থানা আর উপজেলার নাম। আর অপেক্ষা করলো না জায়দান। ফ্ল্যাটে থাকা নিজের বাবা এবং মিসিরকে কিছু জানালো না অবধি। নিজের জ্যাকেট এবং বাইকের চাবি তুলে নিয়ে ছুটলো বাইরে। বাইক চালিয়ে সে সম্ভাব্য 3টা ট্রাফিক আইন ভেঙে যখন সে পুলিশ স্টেশনে ঢুকলো তখন সাইবার টিম ব্যস্ত সন্দেহভাজন কিছু নাম্বারের অবস্থান ট্রেস করতে। ঘুমহীন নেওয়াজ করা এক মগ কফি নিয়ে একটা রিপোর্ট দেখছে। জায়দানকে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে বেজায় অবাক হলো সে। জায়দান তুই? গাজীপুর এরিয়া। এই ওয়াইফাই নেম কোন এলাকার? ফোন কর জলদি। নেওয়াজের মুখের উপর একটা কাগজ রীতিমতো ঠেসে দিল জায়দান। হতচকিত হয়ে গেল নেওয়াজ। তৎক্ষণাৎ যোগাযোগ করা হলো থানাগুলোর সঙ্গে। শুধুমাত্র 2টো স্থানে মিল পাওয়া গেল। সকল তথ্য পেয়ে নেওয়াজ জায়দানকে বলল, আমরা এক্ষুনি 4 টিম পাঠাচ্ছি, তুই চিন্তা করিস না। নেওয়াজ সমাপ্ত করার সঙ্গে সঙ্গে হতবাক করা একটা ব্যাপার ঘটল। জায়দানের ক্ষিপ্ত হাত এগিয়ে এলো নেওয়াজের হোলিস্টার থেকে এসে বের করে নিল রিভলভার। অনেক রাত, স্টেশনেও খুব বেশি মানুষ নেই। হাতে গোনা যে কয়েকজন রয়েছে তারা বিহ্বল হয়ে চেয়ে রইল। বেপরা জায়দান একটু অপেক্ষা করলো না। ম্যাগাজিন খুলে বুলেট আছে নিশ্চিত হয়ে নিজের কোমরে গুজে জ্যাকেট দিয়ে ঢেকে নিল। জায়দান, হাহাকার করে উঠল নেওয়াজ। তবে বন্ধুর কথায় ভ্রুক্ষেপই করল না। প্রফেসর লম্বা লম্বা পা ফেলে এগুলো হনহন করে ঝড়ের গতিতে বেরিয়ে গেল বাইরে। পিছনে তখন 3জন ফোর্স নিয়ে ছুটে এলো নেওয়াজ। জায়দান নিজের পার্ক করে রাখা বাইকের দিকে এগোচ্ছে। পেছন থেকে ডাক দিল নেওয়াজ, তুই একজন সম্মানীয় শিক্ষক মানুষ। জায়দান, আইন নিজের হাতে তুলে নিস না। ভ্রুক্ষেপ অবধি করল না জায়দান। বাইকের হেলমেট মাথায় পড়ল, গ্লাভস ঠিকঠাক করে শেষ একবার তাকালো নেওয়াজের দিকে। তার অমিত কণ্ঠস্বর ধ্বনিত হলো, প্রফেসর, আমি আমার স্টুডেন্টদের জন্য, বাট ফর মাই ওয়াইফ আই ক্যান বি এ বন্য। ক্ষণিকের জন্য সম্পূর্ণ জমে গেল নেওয়াজ। নিজের বন্ধুর এমন অস্বাভাবিক রূপ সহ্য করতে পারল না। জায়দান চেপে বসলো নিজের ডুকাটিতে। ইঞ্জিনের মারাত্মক আওয়াজ রাতের নীরবতা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। চাকার কর্কশ আর্তনাদ তুলে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল জায়দানের বাইক। সড়ক ধরে ছুটে চলল বায়ুর গতিতে। থ হয়ে থাকলো নেওয়াজ, যেন প্রতিক্রিয়া করা ভুলে গিয়েছে। স্যার, আমরা কি করব? পেছন থেকে একজনের কথায় সম্বিত অবশেষে ফিরে পেল নেওয়াজ। দ্রুত কণ্ঠে আদেশ করল, জিপ রেডি করো, উই উইল ফলো হিম। আমানের মাদকীয় কণ্ঠস্বর ভয়ানক জ্বালা দৌড়িয়ে দিল আমার শরীরে। ইচ্ছে হলো সজোরে দুটো চপার দিই জন্তুটাকে। গোলাপের তোড়া আমার হাতে গুজে দিতে দিতে ঝুঁকে এলো বান্দা। ঘাড়ে নাক ডুবিয়ে তীব্র প্রশ্বাস টানলো। বহু রমণী ছুঁয়েছি, কিন্তু তোর শরীরের মতো নেশালো গন্ধ আর কোনো নারীর শরীরে পাইনি। এই শরীরটা যে আমার লাগবেই বেবি গার্ল। দিনে যদি 36 ঘন্টা হতো তবে তুমি 25 ঘন্টায় উত্তেজিত থাকতে। নিজেকে পিছিয়ে নিতে চাইলাম কিন্তু পারলাম না। আহান শক্তভাবে দুবাহুর মাঝে বেঁধে ফেললো আমায়। একটা হাতে চিবুক পাকড়াও করলো সজোরে। ব্যথা পেলাম বেশ। ঝটপা দিয়ে আমার নয়নে নয়ন মিলিয়ে সে খিলখিলিয়ে হাসলো। অফকোর্স, টেস্টিং ইউ ইজ মাই ড্রিম আফটার অল। and your dream gonna never come true. অবাধ্য হতে চাইলেই আরো শক্তভাবে আঁকড়ে ধরলো আমান আমাকে। এবার চেপে বসলো তার হাত আমার গলায়, চাপ প্রয়োগ করলো, তবে শ্বাসরোধ করে নয়। তীব্র চোখে আমার নয়ন জোড়ার দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে উচ্চারণ করলো, তোকে অনেকবার অনেকভাবে সাবধান করা হয়েছে বেবি গার্ল, কিন্তু তুই আমাদের কারো কথাই কানে তুলিসনি। মির্জাফরের জাতের কোনো কথা কানে তোলা উচিত কি? একটা লোভী গোষ্ঠী কথাকার। বুকের ভেতর থেকে চেপে রাখা সকল ক্ষোভ বেরিয়ে এলো আমার।
আহানকে আমার ভয় লাগছে না, বরং ভীষণ হতাশা এবং ক্রোধ উপড়ে আসছে অন্তর থেকে। আমার ড্যাড পুরো হোসেন গোষ্ঠীকে টেনে সিংহাসনে বসিয়েছে, আর তোমরা কিনা? ভ্রু কুঁচকে এলো আহানের। প্রমাণ কোথায়? ঝুঁকে এসে রীতিমতো আমার নাকে নাক ছুঁয়ে আহান ফিসফিস করলো, তাকদির চাকচুকে আমরা সরিয়েছি, সেই প্রমাণ কোথায় বেবি গার্ল? তুই দেখেছিস? আদালতে প্রমাণ করতে পারবি? বাকরুদ্ধ হয়ে গেলাম। প্রমাণ? সেটা যদি সংগ্রহ করা সম্ভব হতো তবে কবেই তো আমি। আমাকে নির্বাক হতে দেখে আহান তীর্যক হাসলো, বৃদ্ধাঙ্গুল বাড়িয়ে ছুঁয়ে দিল আমার ঠোঁটের কোণ। তুই আমাদের রক্ত, বুঝেছিস? বাবা খুব উদার মানুষ, জানিস তো। পই পই করে আমায় বলে দিয়েছে তোকে শুধু যেন একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেই। তুই তোর রাস্তায় চলে যাবি আগের মতন, বোকাশোকা, নিশ্চুপ। কিন্তু যখন তোকে দেখলাম বেবি গার্ল, বিশ্বাস কর, মনে পড়ল কি ভুল আমি করেছি। সেদিন তোকে বিয়ে করে বাসরটা অন্তত সেরে নেওয়ার দরকার ছিল, ফিরিয়ে দেওয়া উচিত হয়নি। একটা মানুষকে ঠিক কতটা তীব্রভাবে ঘৃণা করলে তার জন্য হৃদয়ে সামান্যতম অনুভূতি বোধ অবধি হয় না? তার কথায় গায়ে ফোস্কা পড়ে না, টগবগ করে ওঠে না মস্তিষ্ক? যেন এমন একটা জন্তুর কাছ থেকে এর চেয়ে ভিন্ন কিছু আশা করাই যায় না। একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। অদ্ভুত হলেও সত্য, আমার একটু রাগ হলো না। আগে সেই তেজ, সেই হঠাৎ করে মাথা গরম হয়ে নিয়ন্ত্রণহীন ক্রোধটুকু আমার মস্তিষ্কে চড়ে বসতে পারলো না, বরং অত্যন্ত ঠান্ডা মাথায় মোলায়েম হাসলাম আমি। তাই নাকি? আহান আমার হাসি দেখে হাসলো নিজেও। আমার ঠোঁটে হাত বোলাতে বোলাতে বলল, ঠিক তাই, বিশ্বাস কর বেবি গার্ল, তুই আমার উপর ভয়ানক এক জাদু করেছিস। কারো কাছে গেলেই আমি তৃপ্তি পাই না। যতদিন না তোকে নিজের করে পাই, ততদিন না আমার তৃষ্ণা নিবারণ হবে না। আমার হয়ে জানা এই কষ্টের জীবন থেকে মুক্তি দিয়ে তোকে আহান মঞ্জিলে সবচেয়ে দামি রত্ন করে রাখবো। বউ আসলে আসবে জীবনে, কিন্তু তুই হবি মাই ভেরি পার্সোনাল স্লাট, বেবি গার্ল। বলতে বলতে আহান আমার কাঁধে মুখ ডুবিয়ে দিল। আমার পিঠ জোড়ায় বয়ে গেল তার হাতে তীব্র স্পর্শ। পরনের টি শার্টের নিচে ঢুকিয়ে নরম ত্বক ছুঁয়ে দিল সে, যেন গ্রাস করতে চায় আমার সমস্ত অস্তিত্বকে। বাঁকা হাসলাম আমি, ফিসফিস করলাম, বলেছিলাম না আহান ভাইয়া, একদিন তুমি আমার জন্যই তড়পে মরবে, অথচ আমায় পাবে না। দিয়ে দে না নিজেকে বেবি গার্ল, না হলে যে আমি জোর জবরদস্তিও জানি। তাই নাকি? বেশ খুলো তবে। উফ, নাও দ্যাটস ড্যাডিস বেবি গার্ল। আহান বুঝি একটা ঘোরের মধ্যে ডুবে গিয়েছে। আমার দুহাত তার প্যান্টের বেল্টের কাছে পৌঁছালো। অতি সন্তর্পণে ধীরে ধীরে খুলে নিল লেদারের বেল্ট। চকচকে সিলভার বাকল ঝনঝন করে উঠলো, সেই শব্দে গুনিয়ে উঠলো আহান। শিথিল করে পরিতৃপ্তির হাসি হাসলো। তুই খুব স্লো, আমার আর সহ্য করা যে দায়। আহানের বেল্টটা খুলে সম্পূর্ণ নিজের আয়ত্তে নিয়ে নিয়েছি। বুকটা ধুকপুক করছে এখনো। আহান ব্যস্ত নিজের প্যান্টের জিপার খুলতে। লোভী পুরুষগুলো আবার একবার উত্তেজিত হয়ে পড়লে বুঝি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। সুযোগটা ভালো মতো গ্রহণ করলাম আমি। বেলটা আহারের গলায় পেঁচিয়ে ফাঁস তৈরি করে ফেললাম, অথচ বান্দার খেয়াল নেই। ঠোঁট চেপে মৃদু হেসে আবেশিত কণ্ঠে বললাম, ইউ লাইক বিং চোকড, ডোন্ট ইউ, ড্যাডি? আহ, ইয়েস বেবি গার্ল, ইয়েস। বেশ তো, তোকে আজ বোঝাই তবে ফাঁসির মঞ্চে ঝুলন্ত আসামি কেমন যন্ত্রণা অনুভব করে। উফ, আক, ক, ক, আহান যতক্ষণে সম্বিত ফিরে পেয়েছে ততক্ষণে আমি বেলটায় ফাঁস পেঁচিয়ে দেহের সর্বশক্তি দিয়ে টেনে ধরেছি। জবাই করা গরুর মতো ছটফট করে উঠলো আহান, ধপাস করে উল্টে পড়ে গেল মাটিতে। তার আনা গোলাপগুলো দোলে মচে পিষে গেল পিঠের নিচে। আমি ছাড়লাম না। হাতে কেটে বসছে চামড়ার বেল্ট, তবুও শক্তভাবে ফাঁস টেনে ধরে রেখেছি আমি। আমার পা উঁচু হয়ে সহসাই চেপে বসলো আহানের আধখোলা জিপারের উপর। খুব উত্তেজনা তোর, তাই না? এখন কেমন উত্তেজনা টের পাচ্ছিস না? জবরদস্তি করবি, শালার রেপিস্ট! পা ঠেসে যেই না লাথি হাঁকাতে যাবো, অমনি আহান লাফিয়ে সরে গেল খানিকটা, কিন্তু গলার ফাঁস থেকে মুক্তি পেল না। শ্বাস নিতে পারছে না, ঠোঁটের কোণ বেয়ে লালা গড়াচ্ছে কুকুরের মতো। লাল টকটকে ছলছলে চোখে চেয়ে আছে আমার দিকে। ছাড়া পাওয়া মাত্রই আমাকে কত রূপে সে ধ্বংস করবে খুব ভালো মতোই টের পাচ্ছি আমি। বানাতে চাইলাম মনের আনন্দ, ব্যবহার করলি শত্রুর মতন। বেবি গার্ল, তোকে তো আমি। চুপ, একদম চুপ। পা তুলে আহানের কাঁধে ঠেকিয়ে দু হাতে বেল্ট পাকিয়ে সজোরে টানলাম, এতটা জোরে এ বান্দার মরে যাওয়ার কথা। যাক,
পৃথিবীর বুক থেকে একটা নরপশু প্রমুখ আহান অতর্কিতে নিজের এতক্ষণ যাবৎ কাঁপতে থাকা হাত দুটো দিয়ে পাল্টা ধরে টেনে ধরলো বেল্ট। এতটা জোরে টানলো যে আমি ভারসাম্য হারিয়ে মাটিতে উল্টে পড়ে গেলাম। তড়া করে লাফিয়ে উঠলো সে, নিজের গলা থেকে বেল্টের ফাঁস খুললো না অব্দি। ওই অবস্থায় ঝাঁপিয়ে পড়লো আমার উপর। প্রথমেই নিজের গালে ভীষণ এক থাপ্পড় টের পেলাম, পরপর তিনখানা। মনে হলো গাল বুঝে জ্বলে যাচ্ছে আমার। চোখ ঠিকরে এক ফোঁটা পানিও বের হলো না। আহান আমার চুলের মুঠি চেপে ধরে খেকিয়ে উঠলো। মাগিদের সাথে আদর দিয়ে কথা বললেই মাগিরা মাথায় উঠতে চায়, ভুলে যায় যে সে পুরুষের জন্য একটা গর্ত মাত্র। ইউ বিচ! আমার দু হাত ক্ষিপ্র গতিতে এগুলো, হাতের নখর বসিয়ে বিড়ালের মতো খামচাতে লাগলাম যা সামনে আসে তাই। আহান গুঙিয়ে উঠলো ব্যথায়। তার চেহারা, গাল, ঘাড়ের অংশে দাগ পড়ে গেল। তুই আমাকে পাঙ্গাসের মতন কপাত করে গিলে ফেলবি ভাবছিস? হ্যাঁ, আমি শিঙের মতো হুল না ফুটিয়ে তোর গলা বেয়ে নামবো না, জালিমের বাচ্চা। হুংকার দিয়ে উঠলাম আমি। আহান সহসা মেঝে থেকে কিছুক্ষণ আগেই যে পাটাতনে আমি বসেছিলাম সেটা তুলে ঝপাত করে আমার মুখ বরাবর আঘাত আনলো। আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো, চোখের দৃষ্টি ধপ করে নিভে গিয়ে কয়েক সেকেন্ডে ফিরে এলো আবার। তবে আর স্পষ্ট দেখতে পাচ্ছি না, সবটাই ঝাপসা। কানে শুনশুন একটা সঙ্গীত বেজে চলেছে, আর কিছুই শুনতে পাচ্ছি না। মুখের ভেতর ভয়ানক নোনা ধাতব স্বাদ, নাকের ডগায় উষ্ণতা টের পেলাম। আমার বুঝতে কিছুই বাকি নেই। দুর্বল হাত দুটো বহু কষ্টে তোলার চেষ্টা করতেই টের পেলাম সম্পূর্ণ শিথিল হয়ে পড়েছে আমার শরীর। আর আমার হাত দুটো পুতুলের মতো মেঝের সঙ্গে চেপে ফেললো। ঝাপসা দৃষ্টিতে বাঁকা একটা হাসি ঝুলতে দেখলাম শুধু ওই ঠোঁটে। অস্বচ্ছ পটে ধীরে ধীরে ভাসলো দৃশ্যটা। আর নিজের পরনের শার্ট খুলে ছুঁড়ে ফেললো দূরে কোথাও। গলা থেকে বেল্টটা টেনে খুলে পাল্টা জড়ালো আমার গলায়। অতঃপর ঝুঁকে এলো, হাত বয়ে চললো আমার উদরে। টি শার্টের কাপড় সরিয়ে স্পর্শ করলো শরীরকে। উঠে এলো ক্রমশ বুকের দিকে। ইয়োর বডি ইজ মাইন, বেবি গার্ল। দানবিক একটা হাসি শুনলাম বোধ হয়। বোধ শক্তি হারিয়ে যাচ্ছে, কিছুই করতে পারছি না, যেন আমার শরীর বরফের মতো জমিয়ে দিয়েছে কেউ। একটা মুখ ভেসে উঠলো চোখের পাতায় সহসাই। একজোড়া বাদামি নয়ন চশমার লেন্সের ওপাশ থেকে আমার উদ্দেশ্যে চেয়ে আছে বড্ড মোলায়েম দৃষ্টিতে। মাই ওয়াইফ কানে বাজলো আমার, শুধু এই দুটো শব্দই। পৃথিবীর আর সবকিছু দূরীভূত হলো যেন। কেন এই মুখটাই দেখলাম, কেন তার কথাই ভাবলাম আমি? ভালোবাসা বোধহয় এমনই হয়, জীবনের অন্তিম 7 মিনিটে মস্তিষ্ক যেমন ভিডিও প্লেয়ারের মতো সব থেকে আনন্দদায়ক মুহূর্তগুলো রিপ্লে করে, তেমন করেই সবটা ভাসছে যেন চোখের পর্দায়। তবে কি আমি মারা যাচ্ছি? আর ওই মুহূর্তেই আমার সব থেকে আনন্দের স্মৃতি? জানি না, আমি আমার জানার ইচ্ছেও নেই। তবে এটুকু বুঝলাম, জায়দান আমার সমাপ্তির 7 মিনিট। চোখ আমার খোলাই রইলো, বেয়ে নামলো শুধু একটা মাত্র অশ্রু ফোঁটা। ধড়াম! বিকট এক শব্দে একেবারে অতর্কিতে কেঁপে উঠল চারিপাশ। আহান সবেমাত্র সাবিনের লজ্জাবতী পাতার মতো নেতিয়ে যাওয়া শরীরে হামলে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই কক্ষের দরজাটা সশব্দে খুলে গিয়ে পিছনের দেয়ালের সঙ্গে এসে বাড়ি খেলো। সেটারই শব্দ হয়েছে। মুখ তুলে প্রচণ্ড বিতৃষ্ণা নিয়ে তাকালো আহান। দরজার সামনে দণ্ডায়মান আয়দান, হাতে পাটকাঠির কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসা পিস্তল। আয়দানের পিছন দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। তার ধোঁয়ায় চারিপাশ ক্রমশ আচ্ছন্ন হয়ে যাচ্ছে। হতবাক হয়ে গেল আহান। স্থানটা একটা তেলের গোডাউন। দাহ্য তেল বেশ অবহেলার সাথেই সার দিয়ে দিয়ে সংরক্ষণ করা আছে বাইরের প্রাঙ্গণে। আয়দানের ঠোঁটে জ্বলন্ত সিগারেট। ওটা পুষ্পার থেকে বাগড়েছে সন্দেহ নেই। কপালে যে ক্ষত ছিল ওটার পাশাপাশি আরও কিছু ক্ষত চোখে পড়ছে। কবজি এবং কাঁধের ছেঁড়া শার্ট চুয়ে নামছে রক্ত। ক্ষিপ্ত সত্তা ভীষণ ক্ষিপ্ত। আয়দান নিজের চোখের সামনে দৃশ্যটি ভালো মতো খেয়াল করলো। সাবিন রীতিমতো অচৈতন্য অবস্থায় পড়ে আছে মেঝেতে। তার টি শার্ট গুটিয়ে রাখা একেবারে বুকের কাছ অবধি, এলোমেলো অবস্থা। মুখটা দেখে মনে হচ্ছে বুঝি মজা করে তাতে লাল রং মাখিয়ে দেওয়া হয়েছে। তার শিথিল শরীরের উপর হায়নার মতন ঝুঁকে আছে আহান। রক্ত চড়ে গেল আয়দানের মাথায়। ঘাড়ের কাছে ফুলে ফেপে উঠল নীলচে ধমনী। বাইঞ্চুদ! আয়দানের গর্জনে কেঁপে উঠল বুঝি সমস্ত ধরিত্রী। পিস্তল তাক করে গুলি ছুড়ল তৎক্ষণাৎ সে। অবশিষ্ট একটা মাত্র বুলেট অনভিজ্ঞতার কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে আহানের মাথার উপর দিয়ে বেরিয়ে গিয়ে গেঁথে গেল দেয়ালে। লাফিয়ে উঠে পড়ল আহান, তেড়ে গেল আয়দানের দিকে। ফাঁকা পিস্তল ছুঁড়ে ফেলে কক্ষে থাকা একটা মাত্র চেয়ারটা তুলে সজোরে আহানের পিঠের উপর আছড়ে ফেলল আয়দান। প্রচণ্ড শক্তিতে ভেঙে পড়ল চেয়ারের পায়া। ব্যথায় চিৎকার করে উঠল আহান। শুয়ার মাদার ফাকিং হোর! আয়দানকে ঠেলে সজোরে ধাতব দেয়ালে ঠেসে ধরল আহান। ক্রমাগত ঘুষি এবং লাথি বিনিময় হলো উভয়ের মাঝে। তবে আহানকে কোনো মতে ছাড় দিতে রাজি না আয়দান।
আহানের শক্তি রীতিমতো অস্বাভাবিক, ড্রাগস নিয়েছে নাকি এমন একটা সন্দেহ হলো আয়দানের। ধাক্কা দিয়ে সে সরালো আহানকে, ভাঙা চেয়ারের পায়াটায় তুলে নিয়ে সপাসপ একের পর এক আঘাত হানল সে আহানের মুখ বরাবর। ভারসাম্য হারিয়ে মেঝেতে উল্টে পড়ে গেল আহান। ভীষণ ক্রোধে ফুঁসতে লাগলো আয়দান। ধম! ঠিক তখনই পেছন থেকে একটা ছোটখাটো বিস্ফোরণের মতো শব্দ হলো। কি হচ্ছে বাইরে বুঝতে বাকি রইল না আয়দানের কিছুই। সবকিছু ছুঁড়ে ফেলে সে ছুটে গেল মেঝেতে লুটিয়ে পড়ে থাকা সাবিনের দিকে। কতক্ষণ আমি ঘোরে ডুবেছিলাম জানি না, আমার সম্বিত ফিরল প্রচন্ড ঝটকায়। কেউ জোরে জোরে আমায় ঝাঁকিয়ে চলেছে। এই শালির ঘরের শালে, ওঠ, তোর জন্য আমরা দুজনেই মারা পড়ব। ওঠ জলদি। চোখ পিটপিট করতে গিয়ে বুঝলাম রক্ত জমাট বেঁধে চোখের পাতাই খুলতে পারছি না। তবুও কোনো মতে তাকাতেই ভেসে উঠলো হলুদাভা আলোয় রাঙা আয়দানের ভয়ার্ত চেহারা। হলুদ আলোটা কিসের বুঝতে পারলাম না। আমার মস্তিষ্কে এখনো সজাগ হতে পারছে না বেঁচে আছি কি গেছি, তাই ধারণায় নেই আমার। তাড়াতাড়ি বের হতে হবে আমাদেরকে। আয়দান আমার অর্ধেক সচল শরীরটাই টেনে তুললো মেঝে থেকে। প্রথমে চেষ্টা করে দেখলো কোলে নেওয়া যায় কিনা। যখন বুঝলো সম্ভব নয় তখন নিজের কাঁধে আমার বাহু ছড়িয়ে দিয়ে খেকিয়ে উঠলো। পিছিয়ে পড়লে তোকে ফেলে চলে যাব, ব্লেন্ডার মেশিন কোথাকার। আমি জানি না এমন গুরুতর মুহূর্তে কথাটা শুনে কেমন ফিক করে হেসে ফেললাম। আমায় খানিকটা টেনে টেনে নিয়ে গেল আয়দান। ততক্ষণে সজাগ হয়েছে আমার অন্তর কিছুটা। আশেপাশে তাকিয়ে অদূরে ঝুঁকে হাঁপাতে দেখলাম এক ভগ্ন অস্তিত্বকে। 1 মিনিট দাঁড়া, অমোঘ এক শক্তিতে হঠাৎ উচ্চারণ করে বসলাম। আয়দান থামলো, ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে। নিজেকে ছাড়িয়ে একলাই এগোলাম। প্রথমটায় কয়েক পদক্ষেপ টলে উঠলেও দ্রুত নিজেকে সামলে নিলাম। পা টেনে টেনে পৌঁছলাম আহানের কাছে। মুখ থেকে রক্ত গড়িয়ে নামছে বান্দার। 2 হাত মেঝেতে চেপে হাঁপাচ্ছে। বাঁকা এক হাসি ফুটলো আমার রক্তাক্ত ঠোঁটে। তোর বাপকে বলিস নিজের সাম্রাজ্য ফিরিয়ে নিতে, খুব শীঘ্রই আসছে সাবিন। এটা যুদ্ধের ওয়ার্ডিং। আহান মুখ তুলে আমার দিকে দেখতে গেল, তবে পারলো না। এর আগে আমি পাতলে সজোরে এক লাথি হাঁকিয়ে দিলাম বান্দার বংশের বাত্তি বরাবর। চিৎকার করে উঠলো সে যন্ত্রণায়, তবে না থেমে পায়ের জোরালো চাপে রীতিমতো পিষে দিয়ে অতঃপর পিছিয়ে গেলাম। মেঝেতে উবু হয়ে পড়েছে আহান, কিলবিল করছে বাইন মাছের মতো। আর তাকালাম না, উল্টো ঘুরে এগোলাম। আয়দান তখনও আমার জন্য অপেক্ষায় দাঁড়ানো দরজার সামনে। আমি পৌঁছতেই তির্যক হেসে আমার একটা হাত ধরলো আরিফিন কনিষ্ঠ। অতঃপর উচ্চারণ করলো, দৌড় দে বেত্তমিজ, যত জোরে সম্ভব। পুলিশের জিপ আয়দানের বাইকের সঙ্গে পাল্লা দিয়ে পারছে না। অনেক আগে দৃষ্টিসীমার বাইরে চলে গিয়েছে তা। ছুটছে জায়দান যেন রেসিং ট্র্যাকে নেমেছে। বাতাসের সঙ্গে তার প্রতিযোগিতা, ঘড়ির কাঁটার সঙ্গে শত্রুতা। অন্ধকারাচ্ছন্ন আধা-পাকা সড়ক ধরে সাই সাই করে ছুটে যাওয়ার সময় হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন টের পেল প্রফেসর। কেমন যেন গরম গরম লাগছে, বাতাসে পোড়া গন্ধ, উত্তাপ ভেসে আসছে। তারপরে দেখা মিলল দূরে দাউ দাউ জ্বলন্ত কিছু শিকার। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠে গিয়েছে আকাশে। মানুষের চিৎকার চেঁচামেচি, ছোটাছুটি করছে গুটি কতক পানির বালতি নিয়ে। আলোয় উজ্জ্বল চারিপাশ দিনের মতন। বুকের ভিতর খামচে ধরল বুঝি কোনো ভয়ঙ্কর জন্তুর থাপা। আরো জোরে বাইক ছুটালো জায়দান। এতই এই দ্রুততা যে যদি ভুলক্রম কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ধোঁয়ায় টিকে থাকা যাচ্ছে না। সামনে একজন উচ্চ শব্দে ফোনে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলছে। জায়দান বাইক থামালো, লাফিয়ে নামলো। হেলমেট খোলার পরও অবধি করলো না। লম্বা পায়ে ছুটে গেল। সামনে বিশাল একতলা আধা পাকা ধাতব স্থাপনা জ্বলছে। আগুন ছড়িয়ে গিয়েছে পিছনের পরিত্যক্ত গার্মেন্টস কারখানার দিকে। কোনো বসতি নেই, শুধু একটা মেস ঘর আছে যার বাসিন্দারাই শুধু হম্বিতম্বি করছে। জায়দান সোজা ছুটে গেল আগুনের দিকে। আরে এই ভাই পাগল নাকি? এদিকে যান কেন? ফায়ার সার্ভিস ডাকেন। তার বাহু একজন চাপড়ে ধরলেও এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনো জবাব না করে ছুটলো সে। দরদর করে ঘামছে জায়দান, শরীরে লেপটে গিয়েছে পরনের শার্ট। মনে হচ্ছে যে কোনো সময় তা পা দুটো শরীরের সমস্ত ভার ছেড়ে দিবে। মাথার ভিতর দপদপ করছে। ওয়াইফ, মাই ওয়াইফ, ওয়াইফ, মাই ওয়াইফ, মাই ওয়াইফ, মাই এভরিথিং। প্রার্থনার ভেতর জিভে ডগায় কি জপে যাচ্ছে জায়দান নিজেও জানে না। দাউ দাউ জ্বলন্ত গেটের মাঝখান দিয়ে সে লাফিয়ে ঢুকে গেল প্রাঙ্গণের ভেতরে। আল্লাহকে ফিরিয়ে দাও, বিনিময়ে আমার জানটা লিখে নাও। ঠিক তখনই অভাবনীয় অচিন্তনীয় দৃশ্যটি নজরে এলো জায়দানের। জ্বলতে থাকা একতলা চালার ওপাশ থেকে মোটা একটা ভেজা কম্বলের মতন পেঁচানো দুটো মানুষ পরস্পরের গা ঘেঁষে দৌড়ে এসে লাফিয়ে পড়ল বাইরের দিকে। কম্বলটা খুলে যেতেই হলুদ আগুনে সবটা স্পষ্ট হলো। গড়াগড়ি দিয়ে উঠল আয়দান, হাঁপাচ্ছে প্রচণ্ড। অপরদিকে সাবিন, তার চেহারা টকটকে লাল বর্ণে রঞ্জিত। গুরুতর মুহূর্তেও হাসছে সে, ঝকঝকে দাঁত চোখে পড়ছে অবলীলায়। জায়দানের রোবটের মতন দাঁড়িয়ে থাকলো।
সাবির নিজেকে টেনে তুলে সামনে তাকাতে থমকে গেল। পিছনের দাউ দাউ আগুনে ঘেরা বলয়ের দ্যুতি প্রতিফলিত হলো তার সমস্ত শরীর জুড়ে। জায়দান, ডাকটা স্পষ্টত কানে গেল জায়দানের। এক ঝটকায় হেলমেট খুলে ছুঁড়ে ফেললো সে, লম্বা পায়ে ছুটলো মাত্র কয়েক পদক্ষেপ, অতঃপর জলোচ্ছ্বাসের মতন সে আছড়ে পড়ল সাবিনের মাঝে। দীর্ঘ দুহাতে সমস্ত অস্তিত্ব জড়সড় করে নিজের বুকে টেনে নিল। বাদামি নয়ন বেয়ে এক ফোঁটা অশ্রু হলদেটে আভা প্রতিফলিত করে মুক্তোদানার মতন গড়িয়ে পড়ে সাবিনের কাঁধে। কেউ দেখল না সেই অশ্রু, শুধু সাবিন নিজের কানে প্রচণ্ড কম্পিত ফিসফিসে কণ্ঠস্বরটি শুনতে পেল। Love you. I love you so damn. My fucking soul. ধবধবে সাদা বিছানা, সামনের দেয়ালে হাত খোলা জানালা দিয়ে বেয়ে ধেয়ে আসছে শীতল বাতাস, ভেতরটাকে ঠান্ডা করে দিচ্ছে আমার। আবার সূর্যের স্নিগ্ধ তাপ ভরিয়ে দিচ্ছে উষ্ণতায়। পা ঝুলিয়ে বসে আমি চেয়ে আছি অদূরে। জানালার বাইরে দিয়ে দূরবর্তী এক বহুতল ভবনের ছাদ চোখে পড়ছে। তাতে একজোড়া কপত কপতি হাতে হাত রেখে আকাশ পানে কি যেন দেখছে। বহু দূর থেকে তাদের ঝাপসা অবয়ব আমার মনের পর্দায় এক অসাধারণ চিত্র ফুটিয়ে তুললো। মৃদু পদধ্বনি শুনলাম, ফিরে তাকানোর প্রয়োজন নেই। আমি জানি কে এসেছে। তোর জন্য দুধ এনেছি। বিছানার পাশে ছোট টেবিলখানার উপর দুধের গ্লাসটা রেখে দিল মীরা। আমি হেলদোল দেখালাম না কোনো, তখনও চেয়ে আছি দূরের সেই ছাদের যুগলের পানে। আমার অন্যমনস্ক অবয়ব বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মীরা। মুখ জুড়ে কাটা ছেঁড়া, কপালের পাশে ব্যান্ডেজ, ফিনফিনে শরীরে জড়ানো হাসপাতালের নীলচে ম্যাক্সি। ঢোলা জামাটি বাতাসের সঙ্গে এদিক সেদিক দুলছে। মীরা আমার ঠিক পাশেই বসে পড়লো, কাঁধে রাখলো এক আস্থাভাজন হাত। অথচ ওই হাতের স্পর্শে আমি চিরচেনা সেই বান্ধবীকে আর অনুভব করতে পারলাম না। কি হয়েছে আমার? হঠাৎ করে সবকিছু এমন ফাঁপা কেন লাগছে? সাবিন, কোথাও খারাপ লাগছে? ব্যথা হচ্ছে? প্রশ্নটা শুনতেই একটা ছেলে হাসি খেলে গেল আমার ঠোঁটে। পুরো অস্তিত্বেই তো ব্যথা, কোনটার কথা বলবো? মীরাকে ভীষণ মর্মাহত মনে হলো। হাত বাড়িয়ে আমার কাঁধে জড়িয়ে নিয়ে নিজের মাঝে আগলে নিল সে বরাবরের মতোই। আমি না তাকে বাধা দিলাম, না কোনো প্রতিক্রিয়া দেখালাম। মীরার হরিণী চোখ জোরে অশ্রু টলটল বসে, তা না না তাকিয়েও স্পষ্ট টের পেলাম আমাকে মাফ করে দে সাবিন। জীবনে আমি এক অমোঘ প্রতীক্ষা নিয়েছিলাম। যাই হয়ে যাক না কেন, আমি কখনো আমার সাবিনের পাশ ছেড়ে কোথাও যাব না। কিন্তু দেখ না, আমি নিজের কাছে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে বসে আছি। আমি আমার অবিচ্ছেদ্য অংশটাকে একাকিত্বের যন্ত্রণায় জর্জরিত করে হারিয়ে গিয়েছি স্বার্থপরের মতন নিজের প্রয়োজনে। আমি নিজের কথা ভেবেছি, কিন্তু আর একটা আমির কথা ভাবিনি। মনটা পড়লো ভীষণ। ইচ্ছে হলো মেয়েটাকে পাল্টা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলি যে তার অভাব আমায় কতটা কষ্ট দিয়েছে, তার ফিরে আসায় আমি কতটা খুশি হয়েছে, অথচ পারলাম না। আমি যেন আগের সাবিনটা আর নেই। অস্বাভাবিক পরিবর্তন টের পাই আমি নিজের মধ্যে। কেমন যেন একটা বোবা কষ্ট। কারো উপরে রাগ দেখাতে ইচ্ছে হয় না, না ইচ্ছে হয় তাদের আঁকড়ে ধরে বেঁচে থাকতে। আমাকে নিশ্চুপ দেখে মীরা কষ্ট পেল, বুঝলাম, তবু কিছুই বললাম না। কি বলবো? আমি তাকে মাফ করে দিয়েছি? মিথ্যে বলবো? আমার কি অভিমান হয়নি? আমি জানি আমি সঠিক ছিলাম না, কিন্তু এই অন্তরে প্রিয় মানুষের জন্য যে সকল চাহিদা ছিল সেসব উপেক্ষা সম্ভব? আমি আর কখনো তোকে ছেড়ে যাব না। তুই আমাকে তাড়িয়ে দিলেও আমি জোর করে তোর মনের মধ্যে থেকে যাব। হঠাৎ করে সামান্য হেসে উঠে বলল মীরা। এবার আমি সত্যি অবাক হলাম। মুখ তুলে বিস্মিত নয়নে দেখলাম প্রাণের বান্ধবীকে, যার সাথে আমার বয়সের ফারাক ব্যাপক, অথচ সে আমার বছর কয়েকের ছোট হয়েও আমায় আগলে রাখে বড় বোনের মতো। আমার মুখ দেখে মীরার মোলায়েম হাসিখানি বিস্তৃত হলো। এবার মনে হলো সে সত্যিই আমার পুরনো মীরা। আমার মুখটা নিজের হাতের আঁচলায় তুলে নিয়ে গভীর দৃষ্টিপাত করলো মীরা। তুই একটা ইমপারফেক্ট মানুষ সাবিন। তোর মাঝে অনেক ভুল। জগতের অর্ধেক মানুষের তোকে সহ্য হয় না, আর বাকি অর্ধেকের তোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। অথচ এই ইমপারফেকশনগুলোই তোকে কেমন যেন মানুষ করে তোলে। মানুষ তো এমনই হওয়া উচিত বল, ফিল্টারবিহীন। অথচ জগতে আমরা মানুষ বলে চিনি একটা মেকি খোলসের আবরণে নিজেকে লুকিয়ে রাখা সত্তাদের। তাদের দেহর ভেতর জানটা ঠিকই আছে, কিন্তু সেই জানের ভেতর কোনো প্রাণ নেই। প্রাণ আছে তোর মতন ইমপারফেক্ট মানুষগুলোর ভেতর, যারা ভুল করে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে মানিয়েও নেয়। এজন্যই কবি বলেছেন, ভুল যদি করো তুমি শেষ হলে গো সই, আর যদি না করো তোমায় মানুষ কেমনে কই। কোন কবি বলেছেন এমন আহামকি কথা? আমার প্রশ্নে খিলখিল করে হাসলো মীরা। বহুদিন বাদে তার প্রাণবন্ত হাসি দেখে চোখ জুড়িয়ে গেল আমার। কবি মীরান্দ্রনাথ চট্টোপাধ্যায়। পারলাম না। মীরা নামক শান্তির নীড় আমায় বিমর্ষ থাকতে দিল না। হেসে ফেললাম। তুই আর বদলাবি না মীরা? কেন?
তুই কি চাচ্ছিস আমি বদলে যাই? সেটা অসম্ভব না। সে আমি বদলে যাই কিংবা না যাই, তোকে ছেড়ে যাব না, সেটা নিশ্চিত থাক। তোর বাসায় কাজের বুয়া রেখে দিস বা বাসার ছাদে পেতনি বানিয়ে ঝুলিয়ে দিস, ইদার ওয়ে আই এম নেভার গোয়িং টু লিভ মাই লাইফ লাইন। সাবিন, ইউ আর মাই লাইফ লাইন। মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে হাজারো অভিমান, হাজারো আর্তনাদ, হাজারো একাকিত্ব বুঝি ঝরঝর করে ভেঙে পড়লো। সাবিন তো এমনই, উপরে শক্ত বানোয়াট পুরুষ, কিন্তু ভেতরে নরম তুলতুলে মন একটা। এই নরম মন নিজের প্রিয় মানুষগুলোর সামনে সামান্য হাসিতেই গলে যেতে বাধ্য। মেয়েটাকে জড়িয়ে ধরলাম আমি। বহুদিন বাদে প্রাণ ভরে তার দীর্ঘ চুলের সুবাসটুকু গ্রহণ করলাম। মীরার চুলে কেমন যেন বন বন একটা গন্ধ। কিছুক্ষণ বাদে আমার দুধ এবং ঔষধ খাওয়া নিশ্চিত করে মীরা বিদায় নিল ক্ষণিকের জন্য। বিদায় বলতে সে 2 ঘন্টার জন্য বাসায় গিয়েছে, গোসল করে রেঁধে আমার জন্য নিয়ে হসপিটালে ফিরে আসবে। সে চলে যেতেই একাকিত্ব আমায় ঘিরে ধরলো, অথচ আগের সেই ফাঁপা ব্যথাটা কিছুটা লাঘব হয়েছে। শুয়ে শুয়ে ভাবলাম, কি হয়েছে আমার, কি হয়ে গিয়েছে আমার জীবনটায়। যখন নিজের ড্যাডের সম্পত্তির বিষয় নিয়ে ঘাটাঘাটি করা শুরু করেছিলাম, তখনই জানতাম কত বড় চক্রে জড়িয়ে যাচ্ছি আমি। অথচ ওই পরিবারটা আমার আপন চাচা। হয়তো নিজের রক্তের উপর অবচেতন কোনো টান ছিল, বিধায় এতটাও ঘুরিয়ে পেঁচিয়ে ভাবতে পারিনি যে সম্পদের মোহে মানুষ ঠিক কতখানি অন্ধ হয়ে যায়। সেদিনের পর আহানের কি হয়েছে আমি জানি না, তবে পুলিশ পরবর্তীতে কোনো মরদেহের খোঁজ পায়নি। পুষ্পা আর পাটকাঠি দুজনকেও আহত অবস্থায় উদ্ধার করা গিয়েছিল। আগুন সারা এলাকায় ছড়িয়ে পড়েছিল, আহত হয়নি, তবে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। টানা 2 দিন খবরের চ্যানেলে বিষয়টা ব্রেকিং নিউজ ছিল। এই বেয়াদব সাবিন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যখন আমার ড্যাডের সকল সম্পত্তি উদ্ধার করা সম্ভব হবে, তখন ওই আগুনে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পুনরায় ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। বাকিটা করুণাময় আল্লাহর ইচ্ছা। ভাবতে ভাবতে বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। আধঘুমের মাঝে নিজের কপালে অত্যন্ত আদরের মোলায়েম স্পর্শ আমার সমস্ত অন্তরকে বুঝি আরামদায়ক শীতলতায় ছেয়ে দিল। মিট মিট করে চোখ মেললাম আমি, তাকালাম। অবশেষে দেখলাম ওই মানুষটাকে, বাদামি সমুদ্র জোড়াকে। বিছানার এক কোণে চুপটি করে বসে আমার দিকে চেয়ে আছে জায়দান। প্রফেসরের সদা নির্লিপ্ত এবং প্রশান্ত সত্তায় চির ধরেছে। একটা কালো শার্ট এবং কালো প্যান্ট পরতে, চশমার আড়ালে থাকা চুলগুলো নিচে অবহেলার কালির ছোঁয়া। চুলগুলো উস্কো খুস্কো, আঁচড় পড়েনি বহুদিন বুঝি। কেমন যেন এক বিধ্বস্ত অবয়ব, মলিন অস্তিত্ব। এক দৃষ্টিতে চেয়ে রইলাম আমি। কেমন অনুভব করব বুঝতে পারলাম না। সবটা দুঃস্বপ্নের ন্যায় ঠেকছে আমার কাছে। কানে আজীবন জড়িত হয়ে চলেছে সেই জ্বালাময়ী আওয়াজ, লাভ ইউ সো ড্যাম। মাই ফাকিং সোল। মানুষটা আমাকে পছন্দ করে না, ভালোবাসে না। মেনে নেওয়া যতটা কষ্টদায়ক ছিল, সে আমাকে আদতেই ভালোবেসে মেনে নেওয়া তার চাইতেও যন্ত্রণাদায়ক। কি অদ্ভুত না? কেমন লাগছে? কোথাও কষ্ট হচ্ছে? কণ্ঠটা শিহরণ খেলিয়ে দিল আমার অন্তরে। এই কণ্ঠে কোনো নির্ভীকতা নেই, আছে প্রগাঢ় আবেগ, বিস্তর চাহিদা। অনুভূতিহীন লোকটার কণ্ঠ ঝরে আবেগ গড়াচ্ছে, সে নিজেও হয়তো সেটা বুঝতে অপারগ। চোখ তুলে তাকালাম তার নয়ন মাঝে। আমার অন্তর সয়ে গেছে, আর কষ্ট গায়ে লাগে না। জায়দানের মলিন চেহারায় বিষাদের ছায়া পড়লো। ঝুঁকে এলো সে, খানিকটা দ্বিধান্বিত আঙুল ছুঁয়ে দিল আমার কপালে। আঙুলের ফাঁকে ফাঁকে জড়িয়ে নিল গুচ্ছ গুচ্ছ চুল। তোমার মনে কি একটু মায়া দয়া নেই? এতটা বেপরোয়া কিভাবে হয় একটা মেয়ে? যদি সত্যি তোমার কিছু হয়ে যেত? পরিহাসের শুষ্ক হাসি হাসলাম আমি। তবে খুব ভালো হতো। পৃথিবীর বুক থেকে করতে চাইছো, তাই না সাবিন? সরাসরি ওই বাদামি সমুদ্রে নিজের দৃষ্টি মেলালাম। আঘাত, তাও তোমাকে। পাথরে মাথা ফুটে লাভ কি? ওই বোকামির স্তর আমি বহু আগেই পেরিয়ে এসেছি। জায়দানকে এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত মনে হলো। পরক্ষণে সে চোখ বুজে এক দীর্ঘশ্বাস ফেললো। আমার কাছ থেকে শির দ্বারা টান টান করে সোজা হয়ে বসলো। তোমার বিশ্রাম প্রয়োজন, ঘুমাও, আমি পরে আসবো। বিছানা ছেড়ে লোকটা উঠতেই তীব্র অভিমানে খানিক কর্কশ গলায় বলে উঠলাম, হ্যাঁ যাও যাও পালাও। তুমি তো তাই করে বেরিয়েছো আজীবন। আমার প্রতি ভ্রুক্ষেপ না করে দরজার দিকে এগোলো সে। এমন ভঙ্গির প্রদর্শনে আমি ভীষণ মর্মাহত হলাম। মনে হলো বুকের ভেতর ভাঙাচোরা টুকরোগুলো আবার নতুন করে ভাঙতে শুরু করেছে। দরজার হ্যান্ডেলে হাত রাখলো জায়গা, এক্ষুনি বেরিয়ে যাবে। আমি অন্তিম মুহূর্তে কর্কশ গলায় বললাম, পরে আর আসার দরকার নেই। ও দরজা দিয়ে যেমন করে বেরিয়ে যাচ্ছ, তেমন করে আমার জীবন থেকেও দূর হোক। তোমায় আর আমি আমার চোখের সামনে দেখতে চাই না। আর খেয়েছি জায়গা আরিফিন। থেমে গেল সমস্ত অস্তিত্ব। দরজার হ্যান্ডেলে চেপে বসলো হাতের আঙুল। সময় বুঝে থমকে গেল। প্রগাঢ় নিস্তব্ধতা এবং ভঙ্গ হৃদয়ের আর্তনাদ। বিছানায় শুয়ে পড়লাম আবারও। পাতলা কম্বলখানি টেনে 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 ঢেকে ফেললাম আমি নিজেকে।
যায় না। জায়দান আরিফিনকে নিয়ে আমার আর কিচ্ছু আসে যায় না, তাই না? তাই না রে বেহায়া মন? সুরহীন এক বেসামাল কণ্ঠস্বর ধ্বনিত হলো মৃদঙ্গের ন্যায়। যেমন করে আগ্নেয়গিরি অগ্নুৎপাতে ছাই ছড়িয়ে দেয় চারপাশে, তেমন করেই বুঝি ওই অমিত নিয়ন্ত্রণহীন কণ্ঠ আপন মহিমা ছড়িয়ে দিল সমস্ত কক্ষে। জমে গেলাম আমি। মনে হলো আমার শরীর কাঁটা দিয়ে উঠছে। ঝট করে কম্বল সরিয়ে মাথা তুলে তাকালাম। জায়দান আর দরজার কাছে নেই, ওই দীর্ঘ অবয়বখানি জানালার ধারে। বহু দূরের ছাদে সেই কপত কপতি যুগল এখনো আছে। প্রফেসরের দৃষ্টি সেই দিকেই নিবদ্ধ। সূর্যটা তার নড়ে উঠলো মন্ত্রপাঠের ন্যায়। আমার হৃদয়ের ভেতর বুঝি বারংবার তড়িৎ ছেড়ে গেল। অসহ্য রকমের যাতনা, তার সঙ্গে তুলনীয় অতুলনীয় এক ভালো লাগা। সুর নেই, তাল নেই, লয় নেই, ওই কণ্ঠে আছে শুধু দরদ, পৃথিবী নাড়িয়ে দেওয়ার মতো দরদ। জায়দান ঠিক কতক্ষণ গানটা গেয়েছে আমি বলতে পারবো না। ডুবে গিয়েছিলাম আমি একটা ঘোরের মাঝে। আমার সঙ্গীত ছিল যখন সে মৃদু গলায় গভীর স্বরে কথা বলতে শুরু করলো। অনুভূতি শব্দটা আমার চিরকালের শত্রু। পাতার পর পাতা অঙ্ক মিলেও অনুভূতির হিসাব মেলাতে পারি না। ঘৃণা করি আমি এই শব্দটাকে। অথচ কখন যে আমার শত্রু আমাকে ঘায়ল করে ফেললো টেরটুকুও পেলাম না। তখন ওই একই ভাবে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে জায়দান। আমি বিছানায় বসে শুধু তার পিঠের দিকটা দেখতে পাচ্ছি। সুউচ্চ প্রশস্ত কাঁধ, জানালা থেকে আসা হিমেল হাওয়ার ঝাপটায় তিরতির করে কাঁপছে তার উস্কো খুস্কো চুল। চাওয়া পাওয়া কাকে বলে আমি জানি না সাবিন। কোনোদিন কিছু চাইতে শেখেনি, না শিখেছি পাওয়ার অনুভূতি। তবে এই ছোট্ট অন্তর নামক পাখিটা খুব করে এক সোনার হরিণ পেতে চাইতো। সে সোনার হরিণের নাম মায়ের ভালোবাসা। স্পষ্ট এক দীর্ঘ হতাশার প্রশ্বাস টানতে শুনলাম জায়দানকে। তার কাঁধ জোড়া উঁচু হয়ে আবারও শিথিল হয়ে পড়লো পরাজিত ভঙ্গিতে। হরিণ যে সোনার হয় না এটা উপলব্ধি হতে আমার জীবনের 32টা বছর পার হয়ে গেছে। হাতে আছে কতদিন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জীবনের এই পর্যায়ে এসে আমি সত্যিই খেই হারিয়ে ফেলেছি। কখনো নিজের জন্য বাঁচা এই জীবনটা আমি বাকি পথটুকু কিভাবে বাঁচবো আমি বলে দিতে পারো দুঃসাহসীমে। অবশেষে ঘুরে দাঁড়ালো জায়দান। বাইরে থেকে আসা সূর্যরশ্মি প্রতিফলিত হলো তার সর্বাঙ্গে। খানিক দেবদূতের মতো দেখালো তাকে। ভঙ্গুর, অসহায়, ছন্নছাড়া, আশ্রয়হীন, নিজের নির্বিকার কঠোর পাথর চিত্তের অধিকারী প্রাক্তন স্বামীকে কোনোদিনও এমন এক রূপে দেখতে পাবো তা আমার কোনো অবাধ্য কল্পনায়ও কোনোদিনও ছিল না। এই রূপে এতই অসহায়ত্ব যে ছিল, যে ইচ্ছা হলো দুহাত বাড়িয়ে নিজের কোলে আগলে নিয়ে আর বলি তার সঙ্গে আছি আমি। অভিমানটা মাথা চাড়া দিয়ে উঠলো। মুখ ফুলিয়ে চোখ সরিয়ে বলে উঠলাম, আরো একে বিয়ে করে নাও। স্নিগ্ধ হাসলো জায়দান, অথচ ওই দুর্লভ হাসিতে নেই কোনো আনন্দ, শুধু ঢাকা মরুভূমির শুষ্কতা। কিন্তু আমি যে বেয়াদব মেয়েটাকে মনটা লিখে দিয়েছে, আমাদের মন জমিতে অনুভূতির ফসল ফলানোর অধিকার যে শুধু তারই। ঠোঁট কাঁপলো আমার। অর্ধেক ফুলিয়ে বললাম, আগে কোনোদিন তো বলনি, হঠাৎ এত কিসের আকাঙ্ক্ষা? এখন তো বলছি ভালোবাসার আকাঙ্ক্ষা, জীবনের প্রথমবারের মতো নিজের জন্য বাঁচার আকাঙ্ক্ষা। আত্মমর্যাদা বলে আমার কিছু নেই মনে করো বুঝি তুমি? আত্মমর্যাদা ভালোবাসা চাইতে বড় হয়ে থাকলে আমার সত্যি আবেগ অনুভূতির প্রতি বিশ্বাস উঠে যাবে। পায়ে পায়ে বিছানার কাছে এগিয়ে এলো জায়দান। আমি তখনও নিজের কোলের দিকে চেয়ে আছি বসে। ওই বাদামি নয়নের দৃষ্টি পড়া মাত্র আমি দুর্বল হয়ে যাব, বিন্দুমাত্র সন্দেহ নেই তাতে। আমাকে খানিকটা সময় নীরবে পর্যবেক্ষণ করলো প্রাক্তন। আদরে আওয়াজে বলল, খুব বেশি ভেঙে দিয়েছে বুঝে? হুম, মাফ করে নতুন সূচনা করা যায় না? না, যায় না। কেন যায় না? অনুভূতিহীনকে বিশ্বাস করা সম্ভব না। অনুভূতিতে ভর্তি অন্তর যে কোনো একদিন খালি হয়ে যাবে না তার নিশ্চয়তা কোথায় আছে? কয়েক সেকেন্ডের নীরবতা, অতঃপর জায়দানের গভীর কণ্ঠ ভেসে এলো, কেউ যেন আমাকে একদিন বলেছিল আমার মতন পারফেক্ট মানুষেরা কেন তার মতন ইমপারফেক্ট মানুষদের ভালোবাসে না। অথচ আজ সে আমার অপারগতাকে ভয় পেয়ে দূরে সরে যেতে দিতেও ভাবছে না। হাত বাড়িয়ে আমার চিবুকখানি আলতো করে ধরে মুখ তুললো জায়দান। অবাধ্য হয়ে তাকালাম আমি। বাদামি সমুদ্র, জলঝলে জোহর জোড়া বুঝি অলিখিত কোনো উপাখ্যানের ধারক। সামান্য ঠোঁট কাঁপলো জায়দানের। অস্ফুট স্বরে শুধালো, তোমার মতন আনফিল্টার্ড মানুষেরা আমার মতন ফিল্টার্ড মানুষদের ভালোবাসে না কেন সাবেন? ঝুঁকে এলো সে। ঠোঁটের মাঝে পরিতাপ ঝুলিয়ে আমার কপালে নিজ কপাল ছুঁয়ে ফিসফিস করলো, আমি তোমার হাজারটা ভুল ভুলে যেতে চাইলাম, অথচ তুমি আমার একটা ভুল বলতে চাইলে না। তুমি আমার ফিরে দেওয়াটা দেখলে। একটা ঢোকিল জায়দান। সদা নির্লিপ্ত কণ্ঠ তার কেঁপে উঠলো চাপা আর্তনাদে। অথচ আমার বিরহটা দেখলে না।
তুমি শুধু আমার ভালোবাসা দাবি করলে, আমার ভালো থাকাটার দাবি করলে না। সাল 2005 পহেলা বৈশাখের সকালবেলা বাংলা নববর্ষের দিনটি আরেফিন পরিবারে বেশ উৎসব মুখরভাবে উদযাপিত হয়। সকালে ইলিশ পান্তা, বিকেলে মেলায় ঘুরতে যাওয়া, উত্তেজনা ঘিরে থাকে সারাটা দিন। বেশ ভোরে ঘুম ভাঙতেই তাই প্রস্তুতি নিয়ে ফেলেছে জায়দান। জাফর কিছুদিন আগে বিজনেস ট্রিপে গিয়েছিলেন সিঙ্গাপুর, সেখান থেকে লাল সাদা বর্ণের একটা জ্যাকেট এনেছিলেন বড় ছেলের জন্য। গোসল সেরে সেটাই জায়দান শরীরে জড়িয়ে নিল। এবার ক্লাস 7-এর শিক্ষার্থী সে। এর মধ্যেই ঘর বোঝাই হয়েছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার মেকানিজম ও হোয়াইট হ্যাক এক্সপার্ট, কোয়ান্টাম ফিজিক্স বিষয়ক মোটা বইসমূহে। শখের বসে অনেক কাঠখড় পুড়িয়ে পিতাকে বলে বলে সুদূর ইউরোপ থেকে সংগ্রহ করা আইনস্টাইনের রিসার্চের ডিরেক্ট কপি অবধি আছে তার কাছে। সেটা বর্তমানে বিছানার উপর পড়ে আছে। রাতে কুটিয়ে কুটিয়ে পড়তে ব্যস্ত ছিল সে। রিসার্চ কপিটা মহামূল্যবান অলংকারের মতো নিজের ক্লজেটের সিন্ধুকে ঢুকিয়ে রেখে জায়দান পরিপাটি হয়ে ঘর থেকে বেরোলো। বাইরে পা রাখতে অতি স্বাদের অতি আগ্রহের ঘ্রাণটা নাকে গেল। সরিষার তেলে ভাজা ইলিশ মাছ ভাজার ঘ্রাণ একদম বুক ভরিয়ে দেয় যেন। জেসমিনের হাতের ইলিশ মাছ ভাজা এবং 7 রকমের ভর্তা ছাড়া পহেলা বৈশাখের পান্তা ভাত জমে না। আশাহীনতার মাঝেও আশা নিয়ে সিঁড়ি বেয়ে তরতর করে লাফিয়ে নামলো জায়দান। দেখা মিলল কাঙ্ক্ষিত দৃশ্যটির। হলঘরের মেঝেতে পাটি বিছিয়ে বসেছেন জেসমিন। অঙ্গে জড়ানো লাল টুকটুকে শাড়ি, জননীকে নতুন বইয়ের মতন লাগছে। চোখের মাঝে প্রতিফলিত হওয়া দৃশ্যটার মুগ্ধতা জায়দানকে বিভোর করে তুলল। পাত পেরে বসেছেন জেসমিন। মাটির পাত্রে পান্তা ভাত, হরেক রকমের ভর্তা, আচার এবং ইলিশ ভাজা সাজিয়ে রাখা। ছোট ছেলে আয়দান মায়ের মতন লাল পাঞ্জাবি পরে বহু আয়েশ করে বসে আছে। সন্তানকে সযত্নে মাছ মাখিয়ে পান্তা ভাতের গ্রাস তুলে দিচ্ছেন জেসমিন। জায়দানের বুকের ভিতর কেমন যেন করে উঠল। মুগ্ধতা এবং আশঙ্কার এক মিশ্রণ জাগ্রত হলো অন্তরে। ইতস্তত বোধ করল সে। জানে তার ওই দৃশ্যে সামিল না হয় ভালো হবে, কিন্তু কাঙাল যে খুব করে নিজের আশা পূরণ করতে চায়। ইতস্তত করে এগুলো জায়দান পাটির উপর নিজের ছোট ভাইয়ের পাশে আস্তে করে বসলো। ইতস্তত করে এগুলো জায়দান পাটির উপর নিজের ছোট ভাইয়ের পাশে আস্তে করে বসলো। তার উপস্থিতিতে জেসমিনের শান্ত হাস্যোজ্জ্বল চেহারায় খানিকটা উচ্ছ্বাসের ভাটা পড়ল। তবে খুব একটা ভ্রুক্ষেপ না করে তিনি ভালো মতো ইলিশের কাটা বেছে ভাত মেখে আয়দানের গালে তুলে দিলেন। জায়দান চেয়ে দেখল, অতঃপর না পারতে আবদার করে বসলো। ক্ষুধা লেগেছে, আমাকেও খাইয়ে দেবে আম্মু? জেসমিন জমে গেলেন। অতঃপর বরফ শীতল দৃষ্টিতে দেখলেন জায়দানকে। কোনো কিছু উচ্চারণ না করে ঘুরে মাটির পাত্রে ভাত বাড়তে লাগলেন। মাছ এবং ভর্তা রেখে সেটা খানিকটা অবহেলা নিয়ে ঠেলে দিলেন। বড় ছেলের দিকে চেয়ে রইল জায়দান এক দৃষ্টে অনুভূতিহীন। হাত থাকতে অন্যের কাছে আবদার করছো কেন? কথাটা বুকে এসে লাগলো বুঝি। এর ঠোঁটে ঠোঁট চেপে ফেললো জায়দান। অতঃপর মিনমিন করলো, আয়দানকে খাইয়ে দিচ্ছ তাই? ও ইলিশ মাছের কাঁটা বেঁচে খেতে পারে না, ছোট মানুষ। তুমি কি ছোট নাকি? বাচ্চাদের মতন আচরণ করবে না আমার সামনে। জায়দান আর কিছু বলল না, স্থির তাকিয়ে রইল জননীর অবহেলায় ঠেলে দেওয়া ভাতের দিকে। দৃশ্যটা লক্ষ্য করলো আয়দান। কি যেন ভাবলো মনে মনে। জেসমিন তার মুখে গ্রাস তুলে দিতে উদ্যত হতে সে মায়ের কবজি ধরে বলে উঠল, ভাইয়াকেও খাইয়ে দাও মাম্মি প্লিজ। থমকে গেলেন জেসমিন। ভাইয়ের এমন আবদার কানে যেতে প্রসারিত নয়ন মেলে ঘুরে তাকালো জায়দান। না চাইতেও তার বাদামি চোখ জলজল করে উঠল আশার চমকে। জেসমিনকে ছোট ছেলের আবদারে নাখোশ দেখালো। তোমাকে না বলেছি সোনা মাম্মির উপর কথা বলবে না? তার বকাটুকু এত আদরে শোনালো যে মন বুঝি বরফের মতো গলে যাবে। আয়দান সামান্য ঠোঁট ফোলাতেই হেসে উঠল জননী। আচ্ছা আচ্ছা, আমার প্রিন্সের আবদার কি আমি ফেলতে পারি? নাও এটা খাও, ওকে দিচ্ছি আমি। হেসে ফেললো আয়দান। মহা আনন্দে ভাত খেয়ে নিল। জেসমিন আরেক গ্রাস মাখাতে শুরু করলেন। অত্যন্ত উত্তেজনায় নড়ে চড়ে বসলো জায়দান। ঘাট টান টান করে মুখ বাড়িয়ে দেখলো মায়ের কাজ। ইলিশ মাছ ছাড়িয়ে কাটা বেছে নেওয়া ছাড়াই ভাত মেখে ফেললেন জেসমিন। অদূরের থেকেও স্পষ্ট দেখা গেল তীক্ষ্ণ কাঁটাগুলো। যখন তিনি গ্রাসটুকু তুললেন তখন কাটার তীক্ষ্ণ ফলাগুলো উঁচু হয়ে চিকচিক করছে। প্রস্তুত তার গলায় ফোটার জন্য। জায়দানের মুখের সামনে গ্রাসটুকু ধরলেন জেসমিন। খানিক ঝাঁঝালো কণ্ঠে বললেন, হ্যাবলার মতন তাকিয়ে আছো কেন? খাও। এক নজর নিজের জননীর মুখ, আরেক নজর তার ভাতের খাজে খাজে লুকানো কাটা ভর্তি গ্রাসের দিকে তাকালো জায়দান। জেসমিন যেন তার দিকে এক নীরব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তিনি নিশ্চিত ছেলে এই গ্রাস মুখে তুলবে না। অথচ জায়দান কোনো প্রতিক্রিয়া করলো না, কিছু বলল না অবধি। ঝুঁকে চুপচাপ মায়ের হাত থেকে গ্রাসটুকু খেয়ে নিল। হতবাক হয়ে রইলেন জেসমিন। স্তব্ধ হয়ে চেয়ে রইলেন জায়দানের মুখ পানে। নীরবে চিবিয়ে গেল সে। সামান্য ব্যথার অভিব্যক্তি অবধি ফুটল না পাথরের মতন শক্ত হয়ে যাওয়া চেহারায়। জেসমিন এবার আরও এক গ্রাস মাখালেন। খেয়ে নিল জায়দান আবারও একবার। এবারে বড় ছেলে তার নির্বিকার।
আয়দান দৃশ্যটা দেখছে না, কারণ তার হাতে একটা ভিডিও গেমসের ডিভাইস, সেটা নিয়ে ব্যস্ততা। জেসমিন এবার আর পারলেন না। মাছের ভেতরে পিঠের বড় কাটার অংশ থাকে, যেটা মানুষ বিড়াল কুকুরকে খেতে দেয়। সেই কাটা ভেঙে গ্রাস মাখিয়ে ছেলের মুখের সামনে ধরলেন। ঠোঁটে ঝুলল তার স্নিগ্ধ হাসি। জায়দান মায়ের দিকে অপলক চেয়ে রইল। তার শুষ্ক ঠোঁটে খুবই ক্ষীণ এক পরিহাসের উপাখ্যান প্রকাশ পেল বুঝি। জেসমিনের নয়ন জুড়ে বহু আশা নিয়ে চেয়ে জায়দান শুধালো, যদি আমি এই গ্রাস খেয়ে নেই তবে কি তুমি আমাকে ভালোবাসবে আম্মু? জমে গেলেন জেসমিন। কোনো জবাব দিতে পারলেন না। কিছুক্ষণ পর মুহূর্তে গম্ভীর গলায় জানালেন, তুমি যতদিন চুপ থাকবে আমি ততদিন তোমাকে ভালোবাসবো। শক্ত একটা ঢোক গলাধ্যকরণ করলো জায়দান। চেয়ে রইল জননীর দিকে। অমোঘ এক চাহনি মেলে ঝুঁকে এসে গ্রাসটুকু মুখে নিল। নিঃশ্বাস আটকে চেয়ে রইলেন জেসমিন। জায়দান চিবিয়ে চিবিয়ে যখন ঢোক গেল, তখন তার চোখের পাতা শক্তভাবে বুঝে এলো, কেঁপে উঠল শরীর সামান্য, ওইটুকুই। খানিক বাদে সে যখন দৃষ্টি মেলল, তখন তার বাদামি নয়ন কেমন যেন লালচে হয়ে উঠেছে। আই লাভ ইউ আম্মু। বিড়বিড় করলো জায়দান। পরক্ষণে দ্রুত উঠে পড়ল। একবারও পিছনে ফিরে আর তাকালো না। সিঁড়ি বেয়ে 2 তলায় উঠতে উঠতে তার ভীষণ রকম কাশি আরম্ভ হলো। কোনো মতে হাতড়ে পাতড়ে যখন সে নিজের রুমে পৌঁছালো, তখন সমস্ত শরীর গুলিয়ে উঠছে তার। এক ছুটে বাথরুমে ঢুকে সিঙ্কে ঝুঁকলো। কাশির জোরে বুঝি সমস্ত অস্তিত্ব ভেঙে চুরে যাচ্ছে। দীর্ঘ কয়েক মিনিটের নরক যন্ত্রণার পর বমি করে ফেললো জায়দান। ভেতর থেকে উগরে এলো বুঝি সবকিছু। একদলা রক্ত বেরোলো, তার সঙ্গে গলায় বিদ্ধ হয়ে থাকা কাটাখানি। হাঁপাতে হাঁপাতে রক্তাক্ত ঠোঁটে নিষ্পলক চেয়ে রইল জায়দান। ভয়ানক দৃশ্যটিও তার পাথুরে মুখে এক ফোঁটা অনুভূতির সঞ্চার করতে সক্ষম হলো না। সাল 2009। এসএসসি পরীক্ষার শেষ দিন আজ। শিক্ষার্থীদের চোখে মুখে বিরাট উচ্ছলতা। পরীক্ষা হলের গেটের সামনে অভিভাবক এবং নিউজ চ্যানেলের সাংবাদিকদের উপচে পড়া ভিড়। ছেলেমেয়েরা বেরিয়ে বন্ধু বান্ধবের সাথে বিরাট হেসে আনন্দ বিনিময় করছে। বাকিরা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে অভিভাবকদের বুকে। বাবা মায়েরা অত্যন্ত আবেগ নিয়ে ছেলেমেয়েদের আগলে নিচ্ছেন। আজ কোথায় সেলিব্রেট করতে হবে, কোন রেস্টুরেন্টে খাওয়া হবে, আজ কোথায় সেলিব্রেট করতে যাওয়া হবে, কোন রেস্টুরেন্টে খাওয়া হবে, কোন পার্কে ঘোরা হবে, সেসব নিয়ে চলছে বিস্তর পারিবারিক আলাপ। সবকিছুর মাঝে সুদীর্ঘ একটা অস্তিত্ব হল থেকে বেরিয়ে এলো সবার শেষে। ইতিমধ্যে 6 ফুটের কাছাকাছি পৌঁছে গিয়েছে জায়দানের উচ্চতা। রোবটের মতন ভাবভঙ্গি, একদম একলাসে। পরনে পরিপাটি ইউনিফর্ম, হাতে ক্লিপবোর্ডের ফাইল এবং গ্লুকোজ ওয়াটার। এত ভিড় এবং কলারোল ছাপিয়ে এসে নিঃশব্দে গেটের বাইরের দিকে এগুলো। সবসময় বাইরে গাড়ি অপেক্ষা করে, তবে আজ নেই দেখেও জায়দান খুব একটা বিস্মিত হলো না। হাত ঘড়ি দেখলো, খুব সম্ভবত গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, নয়তো ড্রাইভার চাচাকে নিয়ে জেসমিন কোথাও বেরিয়েছেন। ড্রাইভার চাচা অবশ্য ভালো মানুষ, ঠিকই পৌঁছে যাবেন কোনো না কোনো বাহানায় জায়দানকে তুলে নিতে। তাই সুস্থিরভাবে সড়কের ধারে অপেক্ষা করতে লাগলো সে, সবকিছু থেকে দূরে, একাকী। ঘটনাটা অতর্কিতেই ঘটলো। ছেলেদের দল ছুটে আসছিল খুশিতে উন্মাদ হয়ে। তারা করছে তারা একে অপরকে ভীষণ এক মজার খেলায়। হঠাৎ করে পাশ ঘেঁষে বেরোতে গিয়ে ভুলবশত জায়দানকে ধাক্কা দিয়ে বসলো একজন। তীব্র বেগে ছুটে আসার দরুন ধাক্কাটা এত জোরে লাগলো যে জায়দান ছিটকে গেল। হুড়মুড় করে গিয়ে মুখ থুবড়ে পড়লো সড়কের ধারের ফুটপাতের উপর। পাশেই চলছিল কনস্ট্রাকশনের কাজ। গাদা গাদা ইট এনে সাজিয়ে রাখা হয়েছিল। সেই ইটের উপর পড়লো জায়দানের মাথাটা। মুহূর্তে রক্তে ভেসে গেল চারিপাশ। জায়দান উঠে বসলো তৎক্ষণাৎ। এক হাতে রুমাল বের করে নিজের মাথা চেপে ধরলো। চুইয়ে চুইয়ে নেমে রক্তিম ধারা তার ধবধবে সাদা শার্টের কাঁধ রাঙিয়ে বুক অবধি নেমে গেল। ছেলের দল মুহূর্তে ছুটে এলো। আশেপাশে থাকা কয়েকজন অভিভাবক এবং মধ্যবয়স্ক লোকও দৌড়ে এলো। জায়দানকে ধরাধরি করে লাগোয়া একটা সিমেন্টের বেঞ্চে বসিয়ে দিল। যেই ছেলে তাকে ধাক্কা দিয়েছে বারবার সরি বলতে বলতে পানি দিল খানিকটা। আহারে, কি বাজেভাবে ফেটেছে। এটা কোনো ইট রাখার জায়গা হলো? ঠিক বলেছেন, ছেলেমেয়েদের স্কুলের সামনে একটু সাবধান থাকবে না? প্রশাসন করে কি? ছেলেটাকে হাসপাতালে নেওয়া জরুরি। আশেপাশে মানুষগুলোর উদ্বিগ্ন কথাবার্তা শুনে জায়দান বলল, আপনারা প্লিজ শান্ত হন, এত প্যানিক করবেন না। সকলে হতবাক হয়েছে রইল। বিধ্বস্ত ছেলেটা তখনও মাথার পাশ দিয়ে রক্ত গড়াচ্ছে, চেহারা এবং কাজ সম্পূর্ণ রক্তে রঞ্জিত। অথচ ছেলেটা কতটা নির্বিকার, যেন কিছুই হয়নি তার। পুরুষ মানুষ, ঠিক আছে, তাই বলে এতটা অনুভূতিহীন হওয়াটা রীতিমতো অস্বাভাবিক নয় কি? নিজেরাই উদ্যোগ নিল আশেপাশের জনগণ। তোমার অভিভাবক কোথায়? নির্লিপ্ত উত্তর করতে লাগলো জায়দান। আসেনি, আমি একে পরীক্ষা দিতে আসি। কেউ দিয়ে নিয়ে যায় না? গাড়ি আসে, আজ এখনো আসেনি, হয়তো আসতে দেরি হবে। তোমার আব্বুর ফোন নাম্বার দাও। আব্বু বাংলাদেশে নেই। তাহলে আম্মুরটা দাও। আম্মুকে ফোন দিয়ে লাভ নেই, আমাকে কষ্ট করে একটা রিক্সা ঠিক করে দিন, আমি হাসপাতাল চলে যেতে পারবো। মানুষগুলো এতটা অবাক জীবনে হয়নি। একে অপরের দিকে বিস্ময় নিয়ে তাকালো তারা। একজন জোর করে বলল, তবুও ফোন দেওয়ার দরকার। তুমি ছোট মানুষ, অভিভাবকের জানার অধিকার আছে।
জায়দান শেষমেশ জেসমিনের ফোন নাম্বার দিল। লোকটা দ্রুত কল করলো। ফোন রিসিভ হতেই সবটা জানালো যে তার ছেলের মাথা ফেটে গিয়েছে। সব কিছু শুনে ওপাশ থেকে জেসমিন জবাব দিলেন, আমি আমার ছোট ছেলেকে আনতে যাচ্ছি। ওদের স্কুলে আজ পিকনিক, আমাকে না পেলেও ভয় পাবে। লোকটা ভ্রু কুচকে জায়দানের দিকে তাকালো, অসম্ভব অবিশ্বাস নিয়ে বলে উঠল, আর আপনার বড় ছেলে? ও তো বড়ই, রিকশায় উঠিয়ে দিন, হাসপাতালে চলে যাবে। কিন্তু হ্যাঁ, হ্যালো। ফোন কেটে গিয়েছে বুঝতে পেরে লোকটা আহাম্মক বনে জায়দানের দিকে চেয়ে রইল। নির্লিপ্ত জায়দান ততক্ষণে নিজের শীতকালীন মাফলারটা শক্তভাবে মাথার চারপাশে পেঁচিয়ে নিয়েছে। আশেপাশে ভিড় জমে থাকলেও কারো সাহায্য সে নিল না, নিজে থেকেই উঠে দাঁড়ালো। অতঃপর সামনের অভিভাবকদের দিকে চেয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।